ভিডিও শুরু করার আগে একটি কথা পরিষ্কার করে বলে রাখি, আজ আমি তোমাদের জন্য এনেছি অসাধারণ একটি অ্যানিমে। পুরো সিরিজটাই এমনভাবে সাজানো যে দেখলেই মনে হয় যেন ইসেকাই জগতে ঢুকে পড়েছি। এখানে সব আছে, এখানে আছে ম্যাজিক, ফাইট এবং আরো অনেক কিছু। আর সবচেয়ে বড় ব্যাপার হলো হিরোর হাতে আছে স্মার্টফোন। একটি সাধারণ ফোন নিয়ে সে নতুন দুনিয়ায় যা যা করে দেখায় তা তোমরা ভাবতেও পারবে না। তাই তোমাদেরও এই গল্পটি অনেক মজা লাগবে, আর এটি অ্যানিমে লাভারদের জন্য পারফেক্ট। এখন চলো ডুব দিই ইসেকাই জগতের এক অসাধারণ গল্পে, সেখানে একটি সাধারণ স্মার্টফোন হয়ে যায় হিরোর সবচেয়ে বড় পাওয়ার। তো বেশি দেরি আর না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্প শুরুতে আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে সৃষ্টিকর্তা একটি ছেলের কাছ থেকে ক্ষমা চাচ্ছে, কারণ দুর্ভাগ্যবশত সৃষ্টিকর্তার একটি অসতর্কতার কারণে কয়েকটি বাস তার উপরে পড়েছিল, ফলে মারা গিয়ে সে স্বর্গে এসেছে। এই মারাত্মক ভুলের জন্য সৃষ্টিকর্তা খুব অনুতপ্ত, তাই ক্ষমা চেয়ে ওকে আরেকটি নতুন জগতে জীবন শুরু করার সুযোগ দিতে চান। সৃষ্টিকর্তা ছেলেটির কাছ থেকে তার নাম জানতে চায়। ছেলেটি তার নাম জানে তোয়া। সৃষ্টিকর্তা তোয়াকে জিজ্ঞেস করে, তোমার ভয় পাচ্ছে না? তুমি একদম শান্ত হয়ে বসে রয়েছো। তোয়া তখন বলে, এইসব কিছু আমাকে স্বপ্নের মতো লাগছে, তাই আমাকে ভয় লাগছে না। তাছাড়াও কমপ্লেন করে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। সৃষ্টিকর্তা যখন দেখলেন যে তোয়া তাকে ক্ষমা করে দিয়েছে, তখন খুশি হয়ে তিনি তাকে নতুন জগতে ইচ্ছা থাকলে সেটা চাইতে বলেন। তোয়া চায় যে নতুন জগতেও যেন সে তার ফোনটা ব্যবহার করতে পারে। সৃষ্টিকর্তার সঙ্গে সঙ্গে হাসি মুখে রাজি হয়ে যায়। তোয়া যে জগতে যাচ্ছে সেটি হলো জাদুটোনা আর অলৌকিক জগৎ। তার ফোন চার্জ দেওয়ার চিন্তা ওকে আর করতে হবে না। তবে একটা ছোট্ট সমস্যা, তোয়া তার পৃথিবীতে ফোন করতে পারবে না। বদলের ফোনটা সামরিক সৃষ্টিকর্তার সাথে যুক্ত থাকবে, যাতে পরবর্তীতে সে সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে পারে। এরপর তো চোখ খুলে একটি নতুন পৃথিবীতে, এবং সাথে সাথে সৃষ্টিকর্তার ফোন চলে আসে। সৃষ্টিকর্তা তার স্মার্টফোনে একটি ম্যাপ ইনস্টল করে দিয়েছিল, যাতে তোয়া সহজেই শহরে যাওয়ার রাস্তা খুঁজতে পারে। তাই সে দেরি না করে ম্যাপের নির্দেশনা মেনে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তোয়া চিন্তা করছিল এখন থাকা খাওয়ার কি হবে। ওর পকেটে প্রচুর টাকা ছিল, কিন্তু সেগুলোকে কোনোভাবেই ও এই জগতে খরচ করতে পারবে না। তাই ওর কপালে কি অপেক্ষা করছে তাও একেবারে বুঝতে পারছিল না। ঠিক সেই সময় একটি লোক ঘোড়া গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে দেখে তো একেবারে অদ্ভুত পোশাক পরে আছে। দেখে লোকটার খুব পছন্দ হয়ে যায়, তাই সে তোয়ার পোশাকটি আকাশ ছোঁয়া দামে কিনতে চায়। সেই বুড়ো লোকটি তোয়াকে একটি শহরের কাপড়ের দোকানে নিয়ে যায়। ভিতরে ঢুকে তোয়া বুঝতে পারলো যে এই বুড়ো লোকটি আসলে দোকানের মালিক। জামা কাপড় পাল্টানোর পর বুড়ো দোকানের মালিক প্রতিজ্ঞা মতো টাকা মিটিয়ে তোয়ার কাছ থেকে তার সব পোশাক খুলে নেয়। বুড়ো লোকটা তোয়াকে বলে রাখে যখনই নতুন ফ্যাশনের জিনিস আসবে সে যেন তাকে একবার দেখিয়ে যায়। তোয়া শুধু হেসে কথাটাকে পার করে দেয়। সে কি করে বলবে, সে তো মাত্র পৃথিবীর নাইট মার্কেট থেকে এই মালটি এনেছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে থাকে। তাই তোয়া বুড়োকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো ভালো থাকার জায়গা আছে কিনা। দোকানের মালিক তাকে হোটেলে যাওয়ার পথ দেখিয়ে দেয়। হোটেলের নাম ছিল দ্য সিলভার মুন। হোটেলে যাওয়ার পথে তোয়া দেখে কয়েকজন গুন্ড বদমাশ মিলে দুটি বোনকে জবরদস্তি করছে। ঝামেলাটি ছিল একটি হরিণের শিঙে সামান্য একটু আঁচড় লাগা নিয়ে। ওদের মধ্যে যে টাকমাতা সে তো বলেই বসে এই শিঙের দাম মোটে 1 সিলভার কয়েন, কিন্তু মেয়ে দুটো কম দামে দিতে রাজি নয়, তাই সে বিক্রি করতে চায় না। বাইরে দাঁড়িয়ে তোয়া এই অন্যায় দেখে নিজেকে ধরে রাখতে পারে না। তার ভেতরের হিরো জেগে ওঠে। প্রথমে সে মেয়েকে 1 স্বর্ণ মুদ্রার বিনিময়ে শিংটা কেনার প্রস্তাব দেয়। এত ভালো দাম শুনে মেয়েরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর তোয়া একটি পাথর দিয়ে এক ঝটকায় শিংটি ভেঙে ফেলে। গুন্ডাগুলো তখন রেগে গিয়ে তাকে মারতে তেড়ে আসে। তারপর তোয়া খুব ধীরে একটি ঘুষি মারে, আর সে গুন্ডাগুলো ছিটকে মাটিতে গিয়ে পড়ে যায়। এদিকে মেয়েগুলোও কিন্তু পিছিয়ে নেই। এই বদমাশদের সাইজটা করার পর তোয়া সেই দুই বোনকে টাকা দিয়ে দেয়। মাটিতে পড়ে থাকা সিংয়ের টুকরোগুলো দেখে তোয়ার কেবল আফসোস হতে লাগে। যদি সে জানতো যে সে এত স্ট্রং, তাহলে আর সিংটা এভাবে ভেঙে নষ্ট করার দরকার হতো না। মেয়েরা তাকে বাঁচানোর জন্য তোয়াকে ধন্যবাদ জানায়। এরপর মেয়েরা নিজের পরিচয় দেয়। তারা দুইজন হলো যমজ বোন। এই তিনজনের মধ্যে কিছুক্ষণ ধরে বেশ কথাবার্তা চলে। কথোপকথনের মধ্যে তোয়া বলে আসলে আমি তার সিলভার মুন হোটেলটি খুঁজছিলাম। তখন মেয়েরা বলে আমরা আসলে ওই হোটেলেই থাকছি। তাই তারা তাকে সঙ্গে করে সেই হোটেলে নিয়ে যায়। এরপর তারা একসঙ্গে বসে চা খায়। তখনই দুই বোন গিল্ডে জব নেওয়ার কথা বলে। তখন তোয়া বলে সে তাদের সঙ্গে আসতে পারে কিনা, এতে সেও কিছুটা টাকা ইনকাম করতে পারবে। দুই বোন তো স্বচ্ছন্দে রাজি হয়ে যায় তাকে সঙ্গে নিতে। রাতে তোয়া অনলাইনে কিছু জ্ঞান বুদ্ধি খুঁজতে লাগে। তখনই সে দেখতে পায় তার প্রিয় ব্যান্ডটা ভেঙে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভাবে এই তো সেই দিনের কথা। কয়েকদিন আগেই সবকিছু ঠিক ছিল। পরের দিন দুই বোন তাকে অ্যাডভেঞ্চারারদের গিল্ডে নিয়ে যায়। বোর্ডে নোটিশগুলো দেখে তোয়া কিছুই বুঝতে পারছিল না। তখনই দুই বোন নিজের কাজ বেছে নেয়। সেটি হলো পূর্বে জঙ্গলে
গিয়ে 5টি একটি শিংওয়ালা নেকড়েকে মারা, আর তার পুরস্কার 18টি কপার কয়েন। তারা দেখে তোয়া এখনো কাজ বেছে নেয়নি, তাই মজা করার জন্য তাকেও তাদের সঙ্গে যোগ দিতে বলে। তোয়া না করার আগে তারা কাজটি রেজিস্টার করে দেয়। তোয়ার একটু সংকোচ হচ্ছিল, কারণ তার কাছে তো কোনো অস্ত্রই নেই। সঙ্গে সঙ্গে দুই বোন তাকে একটি ঝকঝকে নতুন কাটানা কিনে দেয়, এমন তলোয়ার যা নাকি লোহাও কাটবে কলার মতো। এরপর এজে তাদের তিনজনের যুদ্ধ কৌশল ঠিক করে। এজে আর তোয়া থাকবে সামনে, আর তার ছোট বোন লিনজে পেছনে থেকে সাহায্য করবে। তাদের পরিকল্পনা সফল হয়। অল্প সময়ের মধ্যে তাদের যতগুলো সিং দরকার তা সবকিছু জোগাড় করে ফেলে। তারপর সবাই মিলে সিংগুলো নিয়ে গিল্ডে যায় পুরস্কারের টাকা নিতে। এই কাজটি শেষ করার পর তো আনুষ্ঠানিকভাবে দুই বোনের অ্যাডভেঞ্চারার দলে যোগ দিয়ে দেয়। সে তাদের কাছ থেকে লেখাপড়া এবং ম্যাজিক শিখতে চায়। এজ বলে লিন্স তাকে লেখাপড়া শিখিয়ে দেবে, কারণ সে অনেক বুদ্ধিমান। কিন্তু ম্যাজিক শেখার ব্যাপারে তারা দেখবে যে তোয়ার কাছে ম্যাজিকের প্রতিভা আছে কিনা, কারণ যারা ম্যাজিক পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে শুধু তারাই ম্যাজিক ব্যবহার করতে পারবে। তোয়া তখনই বলে যে কেউ তাকে বলেছিল যে সে খুব সহজে ম্যাজিক ব্যবহার করতে পারবে। এলি জিজ্ঞেস করে কে তাকে বলেছে, কিন্তু তোয়া প্রকাশ করে না যে কে তাকে বলেছে। লিঞ্জ ম্যাজিক ক্ষমতা পরীক্ষা করার জন্য কয়েকটি ম্যাজিক স্টোন নিয়ে আসে। এই ছোট পাথরটি নাকি ম্যাজিক শক্তিকে প্রকাশ করতে পারে। তোয়াকে সহজভাবে বোঝানোর জন্য লিঞ্জ পাথরটি হাতে নিয়ে সেটিকে আদেশ দেয় পানি বেরিয়ে আসতে। সঙ্গে সঙ্গে পাথরটি থেকে পানি বেরিয়ে আসে, কিন্তু এলির যখন পানি বের হতে বলে তখন পানি বের হয় না, কারণ তার মধ্যে পানির ম্যাজিক নেই, তাই সে সেটা ব্যবহার করতে পারে না। তারপর তোয়াকে সে ম্যাজিক পাথরটি দেয়। তোয়া যেই বলে পানি, তখন সেটা থেকে এমন জোরে পানি বেরিয়ে আসতে থাকে যেন জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বাঁধের পানি ছাড়া হয়েছে। এই দেখে দুই বোন তো একেবারে হতবাক। তোয়া বলে আরো স্টোন আছে কিনা, তখন এলিস বলে আছে, কিন্তু তার আগে চলো বাইরে চলে যাই। সেখানে গিয়ে সে সব এলিমেন্টের ব্যবহার করে দেখে। সে সব ধরনের জাদুতেই পারদর্শী। এই দেখে যমজ বন্ধুরও তো অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। তখন তোয়া তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। লিনজি বলে যে সে নিজে 3টি মৌলিক উপাদানের শক্তি ব্যবহার করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আর এই ছেলেটি কিনা 6টি মৌলিক উপাদানকে মাস্টার করে নিয়েছে। হঠাৎ তোয়া চোখ পড়ে জাদু ক্ষমতাবিহীন একটি পাথরের উপর। এটা এমন এক বিশেষ পাথর যার মধ্যে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। পাথরটিকে সক্রিয় করতে হলে তোয়াকে নিজের মতো করে একটি মন্ত্র খুঁজে বের করতে হবে, যেমন তার বোনের ফর্টিফিকেশন ম্যাজিক। পাওয়ার বাড়ানোরও ম্যাজিক হয়। আরেকটি গেট ম্যাজিকও হয়, যার মাধ্যমে টেলিপোর্টেশন ম্যাজিকও করা যায়। এটা খুব রেয়ার ম্যাজিক, বলা যেতে পারে এটি একটি পার্সোনাল ম্যাজিক। এটা ইউজারের উপর নির্ভর করে এটি কেমন ম্যাজিক। তোয়া দেরি না করে পাথরটি হাতে তুলে নেয় এবং বলে গেট। সঙ্গে সঙ্গে বাতাসে একটি দরজা খুলে যায়। এটা তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা তিনজন মিলে একসঙ্গে দানবদের সঙ্গে লড়াই করেছিল। মনে হচ্ছে গেট ম্যাজিকটি মন্ত্র পাঠকারীকে সেই সব জায়গায় নিয়ে যায় যেখানে সে আগে গিয়েছিল। ক্ষমতা পরীক্ষার পর্ব শেষ হয়, তিনজন মিলে একসঙ্গে ফিরে আসে। তোয়া খুব খুশি, কারণ এই সুন্দরী মেয়েরা নাকি তার প্রশংসা করেছে। এমন সময় হোটেলের মালিক সঙ্গে একটি মেয়েকে নিয়ে আসে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। আসলে এই মেয়েটির নাম এআই। মেয়েটি পাশের ক্যাফেতে কাজ করে। মেনুতে যোগ দেওয়ার জন্য সে নতুন কোনো ডিশ খুঁজে পাচ্ছে না, তাই সে সবার কাছে সাহায্য চায়। এআই চায় ডিশটি যেন খুব সহজেই খাওয়া যায় এবং স্বাদের সাথে মানানসই হয়। এই কথা শোনা মাত্রই তোয়ার মাথায় চলে আসে গরমে মন জোড়ানো ঠান্ডা আইসক্রিমের কথা। কিন্তু তারা আইসক্রিম সম্বন্ধে কেউ কিছুই জানে না, তাই সে নিজের স্মার্টফোন বের করে অনলাইনে আইসক্রিম তৈরির রেসিপি খুঁজে বের করে এবং সেটি এআইকে বুঝিয়ে দেয়। এরপর সবাই মিলে নতুন ডিশটি বানানোর কাজে হাত লাগায়। অনেক কষ্টের পর অবশেষে এই ডেজার্ট আইসক্রিম তৈরি হয়। এরপর অ্যালিস বলে এটা তোমার হাতে কেমন জিনিস। তো বলে এটি একটি সিক্রেট জাদুযন্ত্র, কিন্তু আমার খুশি হচ্ছে যে আমি তোমাদেরকে নতুন কিছু জিনিস ট্রাই করিয়ে তোমাদের খুশি করতে পারলাম। পরদিন তোয়া এবং যমজ দুই বোন ক্যাপিটাল সিটিতে একটি চিঠি পৌঁছানোর কাজ নেয়। তোয়া তাদের জিজ্ঞেস করে তারা কেন স্লাইমকে মারার মিশনটি না নিয়ে চিঠি পৌঁছানোর ঝামেলাটি নিল। অ্যালিস তখন বুঝিয়ে বলে যে স্লাইমের মতো লাফানো আর পিচ্ছিল জিনিসগুলো সে একদম পছন্দ করে না। তার উপর স্লাইমের সঙ্গে লড়াই করার সময় তারা গায়ে লেগে গেলে তাদের গায়ের পিচ্ছিল জিনিসগুলো নাকি তাদের জামা কাপড় খেয়ে ফেলে। অ্যালিস বলে আপাতত মিশনের কথা থাক, প্রথমে কিছু খাওয়া যাক। তখন তোয়া বলে খাওয়ার জন্য আমরা টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করে সিলভার মুন হোটেলে যাই, এতে টাকা আর সময় দুটোই বেঁচে যাবে। এই শুনে দুটি মেয়ে রেগে গিয়ে বলে একদমই নয়, এই মিশনটি করার মজা তখনই আসবে যখন আমরা সেই জায়গাটির সমস্ত কিছু দেখবো এবং জানবো এবং খাবার ট্রাই করব। কিন্তু তখন একটি ঝামেলার আওয়াজ তোয়ার মনোযোগ টানে। দেখা যায় এক মেয়ের সাথে কয়েকজন গুন্ডা টাইপের লোকের মারামারি চলছে। গোলাপি পোশাক পরা মেয়েটি ভুল করে সে গুন্ডা দলের এক চেলাকে এমন মেরেছে যে সে নাকি সোজা হাসপাতালে পৌঁছে গেছে, কারণ সেই মেয়েটিকে তারা নাকি বিরক্ত করছিল। তখন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মেয়েটিকে আক্রমণ করতে শুরু করে। সবাই ভেবেছিল সে হয়তো দুর্বল মেয়ে, কিন্তু মেয়েটি খুব সহজেই সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। যখন সে শত্রুদের একদম শেষ করে দিচ্ছিল, ঠিক তখনই মেয়েটিকে পেট চেপে ধরে দাঁড়িয়ে যায়, আর তখনই একটি গুন্ডা আবার তার উপরে হামলা করতে
করতে যায়। এই বিপদের মুহূর্তে তোয়া যখন একটি বালির ঝড় তৈরি করে ওদের দৃষ্টি ঢেকে দেয়, তারপর যমজ দুই বোন ছুটে এসে কয়েকটি ঘুষি মারতে সবাই একদম উল্টে পড়ে যায়। কিন্তু গুন্ডাদের আরও লোক আসতে থাকে, তাই তোয়াকে তখন মেয়েটিকে নিয়ে পালাতে হয়। ওরা যখন একটি নিরাপদ জায়গায় পৌঁছায় তখন মেয়েটি তাদের ধন্যবাদ জানায় এবং তার নাম বলে। সে হলো এআই কনোনমে। কনোনমে তার ফ্যামিলি নেম, তাই সে তাকে এআই বলে ডাকতে বলে। তোয়া তাকে জিজ্ঞেস করে সে এসিন শহর থেকে এসেছে কিনা। এআই হ্যাঁ বলে। তারপর তোয়া তাকে তার পরিচয় দেয়। তখন এআই জানতে চায় সেও এসিন শহর থেকে এসেছে কিনা। প্রথমে তো সে পুরোপুরি অস্বীকার করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে কয়েকদিন আগে যমজ বোনের কাছে সে বুক ফুলিয়ে বলেছিল যে সে এসিন শহর থেকে এসেছে। তোয়া তখন তাকে জিজ্ঞেস করে, তুমি তো প্রথমে খুব ভালোভাবে লড়াই করছিলে, কিন্তু হঠাৎ পেট ধরে দাঁড়িয়ে গিয়েছিলে কেন? তখন এআই বলে, আসলে আমার সব টাকা চুরি হয়ে গেছে, তাই সে লড়াই করার শক্তি পাচ্ছিল না। এআই এর অবস্থা ছিল এরকম যে পেটে ক্ষুধা নিয়ে সে শক্তি হারিয়ে ফেলেছে। তাই আর দেরি না করে ওকে রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। কথোপকথনের মধ্যে জানা যায় যে এআই এমন এক জায়গা থেকে এসেছে যেখানে সেরা যোদ্ধাদের তৈরি করা হয়, তাই নিজের দক্ষতা আরো ঝালিয়ে নিতে আর বাবা ভাইকে টক্কর দিতে সে এমন মানব জগতে ঘুরতে বেরিয়েছে। সে বলে যে সে এখন রয়্যাল ক্যাপিটালে যাবে তার ক্ষমতা পরীক্ষা করার জন্য। তখন অ্যালিস বলে, আমরা রয়্যাল ক্যাপিটালে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। এআই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর এআই নিজেই ঘোড়া গাড়ি চালিয়ে তাদের সবাইকে রয়্যাল ক্যাপিটালে নিয়ে যেতে থাকে। তখন তোয়া তাকে জিজ্ঞেস করে, তুমি ঘোড়া গাড়ি কবে চালাতে শিখলে? এআই বলে, ট্রেনিং এর সময়। অ্যালিস বলে, তোমার কারণে আমাদের কিছু সাহায্য হয়ে যাবে। তখন তোয়া বলে, আমি শুধু ইউজলেস এখানে। লিজ বলে, তুমি ইউজলেস নও, তুমি একজন ট্যালেন্টেড ম্যাজিক ইউজার। লিঞ্চ বলে, এ আমার বুস্ট ম্যাজিকও ব্যবহার করতে পারে, এমনকি এলিমেন্টাল ম্যাজিক ও নাল ম্যাজিকও ব্যবহার করতে পারে। লিঞ্চ বলে, তুমি যে কোনো নাল ম্যাজিক ব্যবহার করতে পারবে যদি তুমি তার নাম এবং এফেক্ট সম্পর্কে জানো। তখন এলিস তাকে একটি জাদুর বই দিয়ে দেয় পড়ার জন্য। তোয়া সেখান থেকে নাল ম্যাজিক সম্পর্কে মন দিয়ে পড়তে শুরু করে। এই নতুন জগতে আসার পর তোয়া শুধু শক্তিই নয়, একেবারে ঈশ্বর প্রদত্ত অসাধারণ স্মৃতির শক্তিও পেয়েছে। সে একবার যা দেখে তা ভোলে না। পড়তে পড়তে তোয়া একটি দারুণ ইন্টারেস্টিং জাদু দেখতে পায়, দূর থেকে কোনো জিনিস হাত দিয়ে টেনে আনা। সে এআই এর তলোয়ারটা টেনে আনার জন্য মন্ত্র পড়ে, কিন্তু সে সেটি আনতে পারে না। তোয়া গভীর শ্বাস নিয়ে আবারও চেষ্টা করে। এবার সে সফল হয় এআই এর মাথার ফিতেটি টেনে আনতে। এই ক্ষমতাটি ছিল খুব কাজের। অ্যালিস বলে, তুমি এইভাবে কারো টাকা চুরি করতে পারো, এতে কেউ জানতে পারবে না যে সেই কাজটি তুমি করেছো। এরপর সে নিজের ইন্দ্রিয়গুলোকে আরো তীক্ষ্ণ করার জন্য আরো মন্ত্র পড়তে শুরু করে। এই মন্ত্রের জন্য সে দূরের জিনিসগুলো একেবারে দেখতে এবং শুনতে পাচ্ছিল। হঠাৎ সামনের দিক থেকে তার নাকে একটি রক্তের গন্ধ আসে, তাই তারা সেই গন্ধের দিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় কয়েকটি মনস্টার কিছু সোলজারের উপরে হামলা করেছে। সেখানে একটি অদ্ভুত লোককে দেখা যায়। এরপর তারা চারজন মিলে সেই দানবদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে শেষ করে দেয়। কিন্তু আবারও কিছু দানব আসতে থাকে। তখন লিঞ্জি বলে, এটি একটি ডার্ক সামানিং ম্যাজিক, আমরা এই দানবদের ততক্ষণ শেষ করতে পারবো না যতক্ষণ না আমরা এই জাদুকরকে হারিয়ে দেই। তোয়া তখন তার নিজে ফিকশন ম্যাজিকের ব্যবহার করে এবং সে জাদুকরটিকে ফেলে দেয়, ফলে সে আর উঠতে পারে না। এতে তার সমস্ত জাদু নষ্ট হয়ে যায়, আর এই সুযোগে এআই তাকে বন্দী বানিয়ে ফেলে। সৈন্যরা তোয়াকে ধন্যবাদ জানায়। তোয়া সৈন্যদের নেতাকে জিজ্ঞেস করে সবাই ঠিক আছে কিনা। সৈন্যরা বলে যে আমাদের 7 জন সাথী মারা গিয়েছে। তখনই ঘোড়াগাড়ির ভিতর থেকে একটি আওয়াজ আসে, তাই সবাই মিলে সে গাড়ির দিকে ছুটে যায়। দেখা যায় এক বৃদ্ধের বুকের মাঝে একটি তীর গেঁথে আছে। তখনই তোয়া লিঞ্জিকে বলে হিলিং ম্যাজিকের ব্যবহার করতে, কিন্তু তীরটা যেহেতু তখন বুকে বিধি ছিল তাই লিঞ্জি কোনো ম্যাজিক করতে পারে না। তখন তোয়া তার ম্যাজিক দিয়ে তার বুকে থাকা তীরটি বের করে দেয় আর লাইট ম্যাজিক দিয়ে তার ক্ষতর ব্যথা দূর করে দেয়। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠে যায়। তখন তিনি তোয়াকে ধন্যবাদ জানালেন এবং নিজের পরিচয় দিলেন। তিনি হলেন লিয়াম ডিউক, আর পাশে দাঁড়ানো মেয়েটি হলো স্বয়ং ডিউকের মেয়ে সুশি। এই কথা শোনা মাত্রই 3টি মেয়ে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে তাদের সম্মান জানায়। শুধুমাত্র তোয়াই সেখানে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। এলিক ব্যাখ্যা করে যে ডিউক হলো অভিজাতদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি, এই উপাধি শুধু রাজকীয় পরিবারের লোকেরাই পায়। তখন সুশি আসল রহস্যটা উন্মোচন করে। তার বাবা হলেন মহারাজের ছোট ভাই, আর সে হলো রাজার ভাইঝি। সুশি তার বড় মার সাথে দেখা করে ফেরার পথেই হামলা হয়েছিল। এটা নিশ্চিত যে কেউ একজন দেশ দখল করার চক্রান্ত করছে, আর সেই কারণে তারা ডিউকের মেয়েকে খুন করতে চেয়েছিল। এখনো সেই ঘটনার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। ধরা পড়া এই লোকেরা ছিল সামান্য এক ভাড়াটে সৈনিক। তারা শুধু টাকার বিনিময়ে অন্যদের হুকুম তামিল করত, আর কিছুই নয়। লিয়াম তবুও ভেতরে ভেতরে বেশ চিন্তিত, কারণ তিনি জানেন না যে সামনে আরো কত বড় বিপদ লুকিয়ে আছে। তাই তিনি তোয়াকে অনুরোধ করলেন যেন সে তাদেরকে ক্যাপিটাল সিটি পর্যন্ত নিয়ে যায়, এতে তাদের পুরস্কৃত করা হবে। তবে তোয়ারাও রয়্যাল ক্যাপিটালে যাচ্ছিল, তাই চলার পথে এত বড় একটি রোজগার হাতছাড়া করতে চায় না। তাই তোয়া এবং তার দল যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা পৌঁছে যায় ক্যাপিটাল সিটিতে। এই রাজমহলটি একটি লেকের উপর তৈরি হয়েছে, তাই এই মহলটির নাম পেয়েছে সিটি অফ লেক। তারপর যেই না তারা ডিউকের প্রাসাদে পা রাখে, তখনই সেখানকার
এখানকার অসাধারণ জাঁকজমক দেখে তাদের চোখ কপালে উঠে যায়। ডিউক তার মেয়ে সুশি এবং তার সঙ্গে আসা অতিথিদের হাসিমুখে অভ্যর্থনা জানালেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এমনকি হাঁটু গেড়ে তোয়াকে সম্মান জানালেন, কারণ তোয়ার জন্যই তার মেয়ে সুশি আজ বেঁচে আছে। তারপর আলফ্রেড তোয়া এবং তার বন্ধুদের সঙ্গে চা খেতে থাকে। তখন সেখানে সুশি আসে। আলফ্রেড তাকে জিজ্ঞেস করে সে অ্যালেনের সঙ্গে কথা বলেছে কিনা। তখন সুশি বলে, আমার মনে হয় না যে তাকে কোনো কিছু বলা ঠিক হবে। তখন তোয়া জিজ্ঞেস করে, এই অ্যালেনকে? আলফ্রেড বলে, আমার স্ত্রী কথা বলাতেই আলফ্রেডের মুখটা হঠাৎ বিষণ্ণতায় ভরে ওঠে। তিনি জানান 5 বছর আগে এক আক্রমণের পর থেকে তার স্ত্রী আর চোখে দেখতে পায় না। তিনি বহু হিলিং ম্যাজিক প্রয়োগ করেও দেখেছেন, কিন্তু তাতে শুধু তার স্ত্রীর শরীরের আঘাতগুলো সেরেছে, দৃষ্টি ফেরেনি। তার মনে হয় হয়তো শুধু সুশির বাবা অর্থাৎ মিসেস এলেনের বাবা এই দুটো চোখ সারিয়ে দিতে পারেন, কারণ তার কাছে নাল ম্যাজিক আছে যা কিনা শরীরে যে কোনো ব্যথা দূর করে দিতে পারে। এ কথা শোনাতেই মেয়েরা তোয়ার দিকে ইঙ্গিত করে বলে যে এই ছেলেটিও নাল ম্যাজিক ব্যবহার করতে পারে। দেরি না করে তোয়াকে এলেনের ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর তোয়া সেই মন্ত্রটি উচ্চারণ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিসেস এলেনের চোখ দুটো যেন নতুন জীবন পায়। তিনি সবকিছু পরিষ্কারভাবে দেখতে শুরু করেন। তোয়ার এই অবিশ্বাস্য ক্ষমতার জন্য সবাই আনন্দে তাকে জড়িয়ে ধরে। প্রিয় স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ দেখে আলফ্রেড আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তারপর আলফ্রেড কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে তোয়াকে বিশাল অঙ্কের অর্থ উপহার দিলেন। শুধু তাই নয়, তোয়ার অ্যাডভেঞ্চারার দলটি রাজপরিবারে একটি বিশেষ প্রতীক চিহ্ন পুরস্কার হিসেবে পায়। এর ফলে তারা যে কোনো চেকপোস্ট পার হয়ে যে কোনো জায়গা যেতে পারবে। মূল্যবান উপহারগুলো নিয়ে তারা রাজধানী ছেড়ে রওনা হয়। এরপর তোয়া এআইকে বলে যে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই এখন তোমার প্ল্যান কি? এআই বলে যে সে তোয়ার সাথে থেকে নিজের যুদ্ধ দক্ষতা আরো বাড়িয়ে তুলতে চায়, তাই সে তাদের সাথেই থাকতে চায়। এই ঘটনায় দুই বোন আনন্দে সম্মতি জানায়। সেই দিন থেকে তোয়ার দলে যোগ হয় আরেকটি নতুন সদস্য এআই। চিঠি পৌঁছে দেওয়ার কাজ শেষ করার পর তোয়া তাদের বলে যে যেহেতু তারা এখনো রয়্যাল সিটিতে উপস্থিত আছে তো কিছু শপিং করা যাক। সবাই এতে সম্মতি জানায়। তারপর যেতে যেতে তারা আরেকটি ছোট মেয়ের দিকে খেয়াল করে। মনে হচ্ছে সে হয়তো পথ হারিয়েছে। তোয়া দেরি না করে দ্রুত মেয়েটির কাছে এগিয়ে গিয়ে তার পরিস্থিতি জানতে চায়, কিন্তু মেয়েটি তোয়াকে দেখে আরো ভয় পেয়ে যায়। তোয়া তাকে ভরসা দেয় যে সে তাকে সাহায্য করতে এসেছে। তখন মেয়েটি একদম তার কাছে এসে বলে যে আমার বোনের কাছ থেকে আমি আলাদা হয়ে গেছি। তোয়া তার স্মার্টফোনের সাহায্যে মেয়েটির বোনকে খুঁজতে সাহায্য করে এবং তার বোনের কাছে তাকে ফিরিয়ে দেয়। তার বোন তোয়াকে ধন্যবাদ জানায়। এরপর সবাই আবার বেরিয়ে যায় তাদের শপিং এর উদ্দেশ্যে। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে সবাই আলাদা আলাদা হয়ে শপিং করবে আর শপিং শেষে আবার মিলিত হবে। কিন্তু দেখা যায় যে শপিং করে সবাই তো ফিরে এসেছে, কিন্তু তোয়া দেরি করতে থাকে, তাই সবাইকে তার জন্য অপেক্ষা করতে হয়। সূর্য অস্তের আগে আগে অবশেষে তোয়া একটি ভেড়ার লোমের মতো জ্যাকেট পরে আসে। এই জ্যাকেটটি তাকে নাকি জাদু ও শারীরিক উভয় ধরনের আক্রমণে শত্রুদের বিরুদ্ধে আরো বেশি শক্তি এনে দেবে। মেয়েরা বলে যে জ্যাকেটটি তোমাকে খুব মানাচ্ছে। এই শুনে তোয়া লজ্জা পেয়ে যায়। তারপর একসাথে তারা শহরে ফিরে আসে। তোয়া সেখানে গিয়ে দেখে বৃষ্টির কারণে অনেক লোক সেখানে আটকে আছে। আর দুইজন লোককে দেখে, যার মধ্যে একজন হলো একটি অস্ত্রের দোকানের মালিক এবং আরেকজন হলো একটি হোটেলের মালিক। তারা প্রচন্ড মনোযোগ সহকারে দাবা খেলছে। আর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিছুদিন আগে তোয়া তার ম্যাজিক দিয়ে সেই গেমটি বানিয়ে দিয়েছিল এবং এর খেলার নিয়মও শিখে দিয়েছিল। আর তখন থেকেই তারা এই গেমটি খেলেই যাচ্ছে। তখন তোয়া মিকাকে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায় গিয়েছে। মিকা জানায় যে অ্যালিস আর এআই ক্যাফেতে গিয়েছে একটি নতুন ধরনের ডেজার্ট ট্রাই করতে। তখনই অ্যালিস আর এআই ফিরে আসে এবং সবার জন্য সে রিং কেক ডেজার্টটি নিয়ে আসে। অ্যালিস বলে আমি আলফ্রেডের জন্য এনেছি, তাই সেটি তাদের কাছে পৌঁছে দিও। 1 সেকেন্ডের মধ্যে তোয়া টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করে ডিউকের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তারা রিং কেক ডেজার্টটি খেয়ে অনেক বেশি খুশি হয়। ডেজার্টটি অনেক অনেক বেশি ভালো লাগে। আলফ্রেড বলে আমি যদি তোমার মতো টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারতাম তাহলে প্রত্যেক দিনের ডেজার্টটি খেতে পারতাম। তখন তোয়া বলে আমি তোমাদের বাড়ির রাঁধুনিকে এই রেসিপিটি দিয়ে দেব যাতে তোমরা এটা যখন খুশি খেতে পারো। তারপর সে আলফ্রেডকে সেই গেমের কথা বলে। এরপর তারা দুইজন মিলে গেমটি খেলতে শুরু করে। সুকিও গেমটি খেলতে চায়, কিন্তু আলফ্রেড খেলতে এতটাই মত্ত হয়ে যায় যে তাকে একবারের জন্য খেলতে দেয় না। খেলতে খেলতে রাত হয়ে যায়। তারও বিরক্ত হয়ে যায় এই একই গেম বারে বারে খেলতে খেলতে। পরদিন সকালে তাদের দলটি নতুন মিশনে বেরিয়ে পড়ে। তোয়া দারুণ উৎসাহে মেগা স্লাইমদের হারানোর মিশনটি বেছে নিতে চেয়েছিল। অবশ্য দলের অন্য মেয়েরা এতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে তাকে অন্য একটি মিশন নিতে হয়। তাই সবাই মিলে মিশন নেয় একটি ক্রিয়েচারকে আর একটি হর্ন উল্ফকে মারার। শত্রুদের দলের সাথে কিছু শ্বাসরুদ্ধ লড়াইয়ের পর তারা সেখানে একটি গুপ্তধনের সন্ধানে বের হয়। যেহেতু এটি এককালের একটি পুরনো রাজধানী ছিল,
তাই সম্ভবত এখানে এখনো মাটির নিচে গুপ্তধন লুকিয়ে আছে। তোয়া সঙ্গে সঙ্গে তার এক বিশেষ ধরনের ম্যাজিক ব্যবহার করে, আর তখনই সে মাটির গভীরে কিছু একটা লুকিয়ে থাকা অনুভব করতে পারে। লিঞ্জি তার ফায়ার ম্যাজিকের ব্যবহার করে ভূগর্ভস্থ সে প্রবেশ পথটি খুলে দেয়, আর চারজনই তখন সেটির ভিতরে প্রবেশ করে। তারা দেওয়াল জুড়ে বেশ কিছু অদ্ভুত প্রতীক দেখতে পায়। তারা লেখাগুলো বুঝতে না পারায় তোয়া তার স্মার্টফোনের ব্যবহার করে সেগুলির ছবি তুলে নেয়। এদিকে লিঞ্জি একটি আর্থ ম্যাজিক স্টোন খুঁজে পায়। তার ধারণা ছিল যে এই পাথরের মধ্যে জাদুশক্তি দিলেই সেটি চালু হয়ে যাবে। এটা যেহেতু একটি মাটির পাথর, তাই তোয়াকে এটির মধ্যে ম্যাজিক পাওয়ার ঢুকিয়ে সেটিকে অ্যাক্টিভেট করতে বলে। তোয়া যেই না সেটির ভিতরে জাদু প্রয়োগ করতে যায়, তখন সেটি দেখে সবাই তোয়ার কাছ থেকে তড়িঘড়ি দূরে সরে যায়। সে পাথরটির মধ্যে যেই না শক্তি ঢোকায়, অমনি একটি গোপন দরজা খুলে যায়। এরপর সবাই মিলে ভেতরের দিকে আরো গভীরে এগোতে থাকে। সেখানে একেবারে কোনো একটি অদ্ভুত কাচের মূর্তি দেখা যায়। তোয়া সেটি ভালোভাবে খুঁটিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আলো কমে আসায় সে কিছুই দেখতে পায় না। হঠাৎ করে লিঞ্জের আলোটি নিভে যায়, আর সেই মুহূর্তে হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা সেই দানবটি আচমকা জীবন্ত হয়ে ওঠে। তোয়া বুদ্ধি করে চটজলদি একটি ম্যাজিক্যাল পোর্টাল খুলে সবাইকে বাইরে নিয়ে চলে আসে। তখনই ভেতর থেকে একটি তীব্র আলোক রশ্মি বের হয়, আর সেই দানবটি গেট ভেঙে বিদ্যুতের মতো তীব্র গতিতে তোয়ার উপরে আক্রমণ করতে ছুটে আসে। লিঞ্জি এই সুযোগটা কাজে লাগিয়ে তার ফায়ার ম্যাজিকটি সোজা ছুড়ে মারে দানবটির দিকে, কিন্তু সব ধরনের ম্যাজিক আক্রমণই বৃথা হয়ে যায়, কারণ এই দানবটি যে কোনো ধরনের শক্তি শুষে নিতে পারে। এআই তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করতে যায়, কিন্তু এতে হালকা আঁচড় কাটে মাত্র। এতে এলিস তার সাংঘাতিক ঘুষি মারে, তাতেও কিছু হয় না, কারণ তার খলসটি সাংঘাতিক শক্তিশালী ছিল। তাই তোয়া তার ফিউশন ম্যাজিকের ব্যবহার করে, ফলে দৈত্যটি পিচ্ছিল হয়ে নিচে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে লিঞ্জি এক বিশাল বরফ দিয়ে হামলা করে, ফলে সে দানবটির পা ভেঙে যায়। কিন্তু সে দানবটি দ্রুত রিজেনারেট করে নেয় এবং এলিসের উপরে আক্রমণ করে দেয়, যার ফলে এলিস গুরুতর আহত হয়ে পড়ে। তখন লিঞ্জি আর এআই সেই দানবটিকে ব্যর্থ রাখে, আর এই সুযোগে তোয়া এলিসের উপরে হিলিং ম্যাজিক ব্যবহার করে তার ক্ষত সারাতে থাকে। তখন তোয়া ভাবতে থাকে এই দানবকে কিভাবে হারানো যায়। তখন তার মনে পড়ে বোর্ডের রাজার কথা। সে এলিসকে একটি প্ল্যান বলে। তারপর তোয়া তার ম্যাজিকের ব্যবহার করে দানবের ভেতরে থাকা লাল রঙের কোডটি বের করে আকাশে ছুড়ে দেয়, আর এলিস সেটিকে ঘুষি মেরে ভেঙে দেয়, আর সাথে সাথে দানবটি হাওয়ায় মিশে যায়। এরপর এইসব ঘটনা আলফ্রেডকে জানানোর জন্য তারা সবাই মিলে আলফ্রেডের প্যালেসে যায়। আলফ্রেড তাদের কাছ থেকে সবকিছু শুনে সঙ্গে সঙ্গে কিছু লোক পাঠায় ধ্বংসস্তূপের জায়গায় তদন্ত করার জন্য, কিন্তু তারা জানায় যে যুদ্ধের কারণে জায়গাটি মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে, ফলে তেমন কোনো কাজের তথ্য পাওয়া খুব কঠিন। তখন তোয়া আলফ্রেডকে তার স্মার্টফোনে থাকা ছবিগুলো দেখায়। আলফ্রেড জিজ্ঞেস করে এই অদ্ভুত জিনিসটি কি। তোয়া তখন তাকে মিথ্যা বলে বুঝিয়ে দেয় যে এটা এক প্রকার ম্যাজিক। এরপর তোয়া তার একটি বিশেষ ম্যাজিক ব্যবহার করে তার ফোনের ছবিগুলোকে পেন্টিং এ রূপান্তরিত করে আলফ্রেডকে দেওয়ার জন্য। তারপর সে টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করে আলফ্রেডের মহলের গেটের কাছে পৌঁছে যায়। ডিউক যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই তোয়ার সঙ্গে তার দেখা হয়। আলফ্রেড তোয়াকে বলে যে আমাদের তোমার সাহায্য লাগবে। তোয়া জিজ্ঞেস করে কি হয়েছে। আলফ্রেড বলে আমার ভাইকে বিষ দেওয়া হয়েছে। আলফ্রেড গাড়ির ভিতরে তোয়াকে সব বুঝিয়ে বলে রাজ পরিবারের কিছু সদস্য নাকি রাজার প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করার বিপক্ষে ছিল। হতে পারে তাদের মধ্যে কেউ সিংহাসন দখল করার জন্য রাজাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। রাজা মারা গেলে সিংহাসনটা তার ছোট মেয়ের কাছে যাবে, আর ঠিক সেই সময়টাই সে ষড়যন্ত্রকারী রাজকুমারীকে রাজনৈতিক বিয়ের মাধ্যমে তার অ্যাডভাইজার হিসেবে রাজার ক্ষমতা হস্তক্ষেপ করতে চাইবে। তাই আলফ্রেড চান যেন তোয়া তার হিলিং ম্যাজিকের ইউজ করে রাজার শরীর থেকে বিষ বের করে দেয়। তারপর তারা রাজপ্রাসাদে পৌঁছায়, যেখানে তাদের একটি লোকের সঙ্গে দেখা হয় যার নাম কাউন্ট। সে জানতো যে তারা সম্রাটকে বিষ দেওয়ার অপরাধীকে খুঁজে বের করতে এসেছে। তিনি জানান যে তিনি সম্রাটকে বিষ দেওয়ার অপরাধীকে খুঁজে বের করেছেন। সে আর কেউ নয়, অ্যাম্বাসেডর মাই। আলফ্রেড সাথে সাথে অ্যাম্বাসেডরকে ধরে এনে শিরচ্ছেদ করতে চাইলেন, কিন্তু আলফ্রেড পরের মুহূর্তে বললেন রাজার জ্ঞান ফিরে আসা না পর্যন্ত খুনিকে শাস্তি দেওয়া উচিত হবে না। এরপর রাজার ঘর দেখানো হয়। সেখানে সবার মন বিষণ্ণ, কারণ যে কোনো মুহূর্তে মহারাজের প্ল্যান চলে যেতে পারে। এমন সময় সেখানে তোয়ার আগমন সবার মনে নতুন আশা জাগায়। ও দেরি না করে সঙ্গে সঙ্গে তার হিলিং ম্যাজিকের ব্যবহার করে রাজার চিকিৎসা করতে শুরু করে দেয়। রাজকীয় জাদুকররা অবাক হয়ে যায়, কারণ নাল নামে সেই পুরনো হারিয়ে যাওয়া ম্যাজিকটিও তোয়া ব্যবহার করতে পারে। কিছুক্ষণ পরে রাজা চোখ খোলেন। সে ভয়ঙ্কর কষ্টটা যেন দুঃস্বপ্নের মতো উধাও হয়ে গেল। সবাই আনন্দে আত্মহারা হয়ে তোয়াকে ধন্যবাদ জানাতে লাগে। তোয়াকে হারিয়ে যাওয়া নাল ম্যাজিকটি ব্যবহার করতে দেখে এক মহিলা জাদুকর খুব খুশি হয়। রানীও তোয়াকে ধন্যবাদ জানায় রাজার জীবন বাঁচানোর জন্য। রানী তোয়াকে জিজ্ঞেস করে সে ছোট মেয়েকে পছন্দ করে কিনা। তোয়া এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তখন রাজা প্রেম প্রীতির কথাটি একটু সরিয়ে রাখে। রাজা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে কেউ তাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল। তখন তার অ্যাম্বাসেডরের সঙ্গে রাজা আবারও দেখা করতে চান, কারণ অ্যাম্বাসেডরের ওয়াইন পান করার পরে রাজার এই অবস্থা হয়েছে। তাই নিশ্চিতভাবে এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। তারপর অ্যাম্বাসেডর তাদের রাজমহলে আসে। তার
নাম হলো অলগা। এটা সেই মেয়ে যার ছোট বোনকে তোয়া সাহায্য করেছিল। তোয়া সব কথাগুলো রাজাকে জানায়। তোয়া রাজাকে জিজ্ঞেস করে যে ঘরে রাজাকে বিষ দেওয়া হয়েছিল সেই ঘরে পরে কেউ গিয়েছিল কিনা। রাজা জেনারেল না বলে। এরপর তোয়া সোজা রাজার ভোজন সভায় চলে যায়। সেখানে গিয়ে ও বিষ স্ক্যান করার একটি জাদু করে এবং একটি দারুণ মজার জিনিস আবিষ্কার করে। তোয়া সব মানুষকে আবার ভোজের ঘরে ডেকে পাঠায়। ওর ধারণা ছিল খুনিও এই ঘরের মধ্যে লুকিয়ে আছে। তোয়া তখন এক এক করে বিষ প্রয়োগকারীকে খুঁজে বের করার জন্য এগোতে থাকে। প্রথমে সে নিশ্চিত হওয়ার জন্য একটি বিষমুক্ত মদের বোতল নিয়ে সেটি সেনাপতিকে পান করতে বলে। সেনাপতি সেটি পান করে ফেলে। বোতলটা নিরাপদ জানার পর সে মহারাজের গ্লাসে মদ ঢেলে কাউন্ট বালসাকে পান করতে বলে। কিন্তু এটি বালসা হঠাৎ প্রচন্ড ঘাবড়ে যায় আর কিছুতেই সেটি পান করতে চায় না। কিন্তু তোয়া কি ওকে সহজেই ছেড়ে দেবে? সে সরাসরি বালসার মুখে সেই মদটি ঢেলে দেয়। মদটা যেই সে মুখে নেয় বালসা চিৎকার করে বলতে লাগে আমি বিষ খেয়েছি। যখন বালসা প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলার উপক্রম তখন তোয়া আসল সত্যিটা ফাঁস করে। আসলে সে কাচের গ্লাস থেকে আগে বিষটি বের করে দিয়েছিল। তখন রাজাকে বিষ দেওয়ার ঘটনাটির আসল রহস্য সামনে আসে। অ্যাম্বাসেডর যে মদটি এনেছিল তাতে কোনো বিষ ছিল না। বিষটা লুকিয়েছিল মহারাজের কাচের গ্লাসে। তোয়া এই ব্যাপারটা জানতে পেরেছিল কারণ সে মহারাজের ব্যবহার করা সব কাচের গ্লাসগুলি স্ক্যান করেছিল। সে বুঝতে পেরেছিল যে কোনো লোক আগে সে গ্লাসগুলোতে হাত দিয়েছিল। নিজের নোংরা চক্রান্ত ফাঁস হয়ে যেতে দেখে বালসা পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আর কোনো উপায় নেই। তোয়া তার স্লিপ ম্যাজিকের ব্যবহার করে বালসাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। তারপর বালসাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যাওয়া হয়। তোয়া যেন বিখ্যাত এক গোয়েন্দার মতো কাজ শেষ করেছে। এতে রাজকুমারী ইউমিনা অনেক ইমপ্রেস হয়ে যায় আর কথোপকথনের দরুন সে তোয়াকে শুধু দেখেই যায়। তাই সে আর দেরি না করে সরাসরি দাঁড়িয়ে যায় এবং তার বাবাকে জিজ্ঞেস করে সে একটি অ্যানাউন্স করতে পারে কিনা। তার বাবা জানতে চায় যে সে কি বলতে চায়। ইউমিনা বলে তোয়া যখন থেকে এসেছে তখন থেকে আমি তার থেকে নজর সরাতে পারছি না। আমি ওকে বিয়ে করতে চাই। তোয়া এই শুনে একেবারে শকড হয়ে যায়। রাজা জিজ্ঞেস করে তোয়াকেই কেন? ইউমিনা বলে আজ তোয়ার জন্যই আমার বাবা জীবন রক্ষা পেয়েছে। সে বুদ্ধিমান। তোয়া সবসময় আশেপাশের মানুষের জন্য সুখ নিয়ে আসে। ইউমিনা যখন প্রথম তোয়ার চোখের দিকে তাকিয়েছিল তখনই বুঝে গিয়েছিল যে এই মানুষটাই তার ভবিষ্যৎ হাজবেন্ড হবে। তার মেয়ে এমন একজনকে মন দিয়েছে দেখে রাজা খুব খুশি হলেন এবং নতুন জামাইকে স্বাগত জানানোর জন্য তখনই একটি ভোজের আয়োজন করতে চাইলেন। কিন্তু তোয়া সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলে আমি তো এইমাত্র আপনাদের সঙ্গে দেখা করলাম। এর মধ্যে আপনারা কিভাবে বুঝলেন যে আমি ভালো না খারাপ এবং হুট করে কিভাবে মেয়ের বিয়ে দিতে চাইলেন? রাজা বলেন যে ইউমিনার নাকি একটি জাদুকরী চোখ আছে যেটা দিয়ে সে মানুষের আসল চরিত্র স্পষ্ট দেখতে পায়। তাই তার মেয়ে যাকে পছন্দ করেছে সে নিশ্চয়ই ভালো লোক হবে। সেখানে তোয়াও কিন্তু তার বয়সকে অজুহাত দেখিয়ে এই বিয়েতে প্রস্তাবে না করতে যাচ্ছিল। আসলে ওর দেশের নিয়ম হলো যে ছেলেদের 18 বছর এবং মেয়েদের 16 বছর না হলে বিয়ে দেওয়া যায় না। কিন্তু এটা তো একেবারে অন্য দুনিয়া। তাই এখানে বিয়ের সিদ্ধান্ত হয়ে যায় মাত্র 15 বছর বয়সে। তোয়া যখন কিছুতেই রাজি হচ্ছে না তখন রাজা শেষমেশ একটি নতুন পথ বের করলেন আলোচনা করার জন্য। রাজা জানালেন যে আগামী 2 বছর তারা একে অপরকে ভালোভাবে জানবে। যদি মনের মিল না হয় তবে যে যার পথে চলে যাবে, আর যদি সব ঠিকঠাক মনে হয় তবে তোয়ার সাথে রাজকন্যার বিয়ে হবে। রাজা যখন এইভাবে কথা বললেন তখন তোয়াও আর না করতে পারে না। এরপরে তোয়া সিলভারমুন হোটেলে ফিরে আসে, তার সঙ্গে ইউমিনাও থাকে। তোয়া সবকিছু ঘটনা খুলে বলে আর মেয়েরা এই শুনে অবাক হয়ে যায়। তারপর ইউমিনাও নিজের পরিচয় দেয়। রাজকন্যা যখন জানতে পারে যে ওরা একটি অ্যাডভেঞ্চারার দল তখন সেও দলে যোগ দেওয়ার জন্য অ্যাডভেঞ্চারার গিল্ডে রেজিস্ট্রেশন করতে চায়। এমনকি সে টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েও যুদ্ধে অংশ নিতে চায়। এই শুনে তোয়া প্রতিবাদ করে জানায় গিল্ডের মিশনগুলি খুব ভয়ঙ্কর, তাই সে তাকে সেটি করতে দিতে চায় না। কিন্তু ইউমিনা একেবারেই মানতে চায় না। সে সবার সঙ্গে যুদ্ধে যাবে। সবাই যখন তাকে দলে নিতে রাজি হয়ে যায় তখন রাজকন্যা তোয়াকে ডার্লিং ইউমিনা বলে ডাকতে বলে। তোয়া মনে মনে ভাবে ডার্লিংটা একটু বেশি হচ্ছে, তাই ইউমিনাই ঠিক থাকবে। এরপরই অ্যাডভেঞ্চারার দলটা একটি পেটুর দৈত্য ধরতে জঙ্গলের দিকে রওনা হয়। এটা ছিল ইউমিনার বেছে নেওয়া মিশন নিজের ক্ষমতা প্রমাণের জন্য। সে তার শক্তিশালী রূপালী নেকড়ে সামান করে সে রাক্ষসকে খুঁজে বের করার জন্য। ওরা ইউমিনা সামানিং ম্যাজিকের প্রশংসা নিয়ে গল্প করতে থাকে। তখনই হঠাৎ করে একদল গরিলা এসে তাদের উপরে হামলা করে বসে। অ্যাডভেঞ্চারারটি মুহূর্তেই পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তারা সব গরিলাকে কাবু করে ফেলে। তোয়া খুব দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তাদের দলে কেবলমাত্র সেই একমাত্র ছেলে। তখন তোয়া ইউমিনার কাছে সামানিং ম্যাজিক শেখার জন্য অনুরোধ করে। তোয়া ক্রিয়েচার সামান করতে গিয়ে সে সাদা বাঘের মতো ঐশ্বরিক পশুকে ডেকে আনে। এটাই হলো সর্বোচ্চ র্যাঙ্কে সে শক্তিশালী জন্তু। সাদা বাঘের সঙ্গে চুক্তি করতে হলে তোয়াকে নিজের ম্যাজিক তার শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে। যদি তার পছন্দ না হয় তাহলে জন্তুটি তোয়াকে খেয়ে ফেলবে। তোয়া শক্তি প্রবাহিত করতে শুরু করে, কিন্তু একটুখানি শক্তি দিতেই সাদা বাঘটি আর সহ্য করতে না পেরে মুখ দিয়ে ফেনা তুলতে শুরু করে আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পাওয়ার পর সঙ্গে সঙ্গে সে তোয়াকে নিজের প্রভু হিসেবে মেনে নেয়। তোয়া আদর করে তার নাম রাখে কোহাকু। চুক্তির পর সাদা বাঘটা তো তোয়ার সঙ্গে সবসময়
সময় সবখানে থাকতে চায়, কিন্তু একটি বিশাল বাঘ নিয়ে রাস্তায় বেরোনো একটু অদ্ভুত দেখাবে। তাই সে একটি ছোট বাঘের রূপ নেয় যাতে চলাফেরা করা সুবিধা হয়। চারপাশের মেয়েরা এই কিউট বাঘের ছানাকে দেখে এতটাই খুশি হয় যে তারা সবাই পাগল হয়ে তাকে কোলে নিয়ে আদর করতে লাগে। এইভাবে এতজনের আদর সহ্য করতে না পেরে কোহাকু সাহায্য চেয়ে ডাকতে শুরু করে, কিন্তু তোয়া অসহায়ভাবে বলে, আমি আর কিছুই করতে পারবো না, তোমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। আজ তোয়া এবং তার টিম একটি নতুন মিশনে বেরিয়েছে। সাধারণত মেয়েরা কোয়েস্ট পেলে খুব উৎসাহিত হয়, কিন্তু আজ যেন তাদের মুখগুলো শুকনো আর মন মরা। এর কারণ হলো যে এইবার তাদের যে কাজটি দেওয়া হয়েছে সেটা হলো স্লাইমদের নিয়ে গবেষণা করা একটি লোকের দুর্গে স্লাইমদের রহস্য তদন্ত করা। সবুজ স্লাইমেরা মেয়েদের পোশাক একেবারেই খেয়ে ফেলে, তাই সবাই এখন খুব বিরক্ত, কিন্তু আমাদের তোয়া যেন মনে মনে লাফাচ্ছে। স্লাইমের এই তদন্তের মিশনে সে খুব উৎসাহী। অন্যদিকে সেই চারজন মেয়ে ঠিক করে তারা শুধু স্লাইম গুলোকেই নয়, এমনকি পুরো দুর্গকে ধ্বংস করে ফেলার পরিকল্পনা করে। তারা যখন গন্তব্যে পৌঁছায় তোয়া দরজা খুলেই মাথায় একটি বাসন পড়ে তার মাথায় ফুলে যায়। তারপর ইউমিনা লক্ষ্য করে যে এটি আসলে একটি স্লাইম ছিল। এরপর যখন দুর্গের ভেতরে ঢোকে তখন তারা প্রথম ফ্লোরে দেখা শুরু করে, কিন্তু সব গবেষণার পাত্র স্লাইমেরা খেয়ে ফেলেছে। ভাগ্য ভালো যে তাদের জন্য একটি বই অক্ষত ছিল, তাতে স্লাইমের অনেক বৈশিষ্ট্য এবং তাদের ভাগ সম্পর্কে লেখা ছিল। এই বইটি তাদের এই অভিযানে অনেক কাজে আসবে। তারা আরো এগোতে থাকে। সবুজ স্লাইমেরা তাদের পথ আটকে দেয়। লিঞ্জি সঙ্গে সঙ্গে তাদের শেষ করে দেওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তোয়া তাকে থামিয়ে দেয়, কারণ সে ফায়ার ম্যাজিকের ব্যবহার করলেই পুরো দুর্গটি পুড়ে যাবে। এরপর তোয়া তার ছোট্ট বাঘটিকে বড় হয়ে গর্জন করতে বলে, যাতে সে স্লাইমগুলোকে তাড়িয়ে দিতে পারে। এই সুযোগে পুরো দলটি দৌড়ে উপরের তালায় চলে যায়। মাঝ পথে তোয়া খেয়াল করে স্লাইমগুলো আর তাদের পিছু নিচ্ছে না। মেয়েরা ভাবে হয়তো এবার তারা বেঁচে গেছে। এতে মেয়েরা খুব খুশি হয়ে যায়, কিন্তু কে জানতো যে ধূসর স্লাইমগুলো কোথা থেকে বেরিয়ে এসে পিচ্ছিল লোশন ছিটিয়ে রেখেছে। ফলে পুরো দলটাই গড়াতে গড়াতে একেবারে নিচে সবুজ স্লাইমদের উপরে গিয়ে পড়ে, আর তার ফলে মেয়েদের পোশাক অনেক জায়গা থেকে ছিঁড়ে যায়। তোয়া হা করে তাদের দিকে তাকিয়ে থাকে। তখন এলিস জোর করে একটি ঘুষি মারে তোয়ার পেটে। তারপর তারা কোনো রকমে কাপড় জোগাড় করে পরে নেয়। নতুন পোশাক পরে তারা আবার নিজের অভিযান শুরু করে। এরপর তোয়া একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে কিছু মূর্তির বুক নড়াচড়া করছে। দুষ্টুমি করে তোয়া হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দেখে, তখনই স্লাইমগুলো ঝরে নিচে পড়ে যায়। আসলে স্লাইমগুলো মহিলাদের বুকের সঙ্গে যুক্ত হয়ে আকার ধারণ করে। হঠাৎ করে স্লাইমগুলো ইউমিনার উপরে হামলা করতে যায়। তখন ইউমিনা ম্যাজিক দিয়ে সব স্লাইমগুলোকে একবারে ধ্বংস করে ফেলে। শেষমেশ তারা দুর্গের সবচেয়ে উপরের তলায় রিসার্চের অফিসে পৌঁছায়। সেখানে একটি কঙ্কাল দেখতে পায়, যেটি আসলে গবেষকের ছিল। সেখানে সে গবেষক থাকতেন যিনি এই স্লাইমগুলো নিয়ে গবেষণা করতেন। তো টেবিলের উপরে রাখা একটি নোটবুক পড়তে শুরু করে। আসলে সে রিসার্চার একটু দুষ্টু লোক ছিল, যেখানে লেখা ছিল, অবশেষে সব পুরুষদের স্বপ্ন পূরণ করতে পেরে আমি সফল হয়েছি, এখন আমি শান্তিতে মরতে পারবো। সেটা পড়ে কিন্তু কিছুই বুঝতে পারে না। হঠাৎ চারটি স্লাইম বেরিয়ে এসে নগ্ন মেয়ের মতো রূপ ধারণ করে নেয়। এই দৃশ্য দেখে তোয়া একেবারে লজ্জায় লাল হয়ে যায়। তখন বাকি চারজন মেয়ে ঘাবড়ে গিয়ে এমন মার মারে যে বেচারার সে উষ্ণ দৃশ্য দেখা হয় না। এরপর তারা দুর্গটি জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, আর মেয়েদের জীবনে শান্তি ফিরে আসে। পরদিন তোয়া কোহাকুকে নিয়ে শহর ঘুরে দেখতে যায়। পথে যেতে যেতে তারা দেখে এআই একটি ছোট মেয়েকে শান্ত করার চেষ্টা করছে। দুইজন কাছে গিয়ে ব্যাপারটা জানতে চায়। এআই বলে, মনে হচ্ছে মেয়েটা তার মাকে হারিয়ে ফেলেছে। মেয়েটির নাম ঠিকানা জানার জন্য সে অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটি শুধু কেঁদেই যায় আর কোনো কিছুই বলে না। তখন মিষ্টি ছোট্ট বাঘটি এগিয়ে এসে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখন তারা জানতে পারে যে মেয়েটির নাম হলো লিম। তৎক্ষণাৎ তোয়া পাশে গিয়ে লিমের বাড়ির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু ঠিকানা সার্চ রেজাল্টের মধ্যে ছিল না। সে ফোন বের করে এবং সেটার ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। এবার কিন্তু তোয়া মেয়েটির মাকে খুঁজে পায় এবং লিমকে তাদের বাড়িতে ফিরিয়ে দেয়। তোয়া যেভাবে এত দ্রুত একজনকে খুঁজে পেল সেটা দেখে এআই সত্যি অবাক হয়ে যায়। তাই এআই তাকে তার ভাইকে খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। সে অনেকদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তাই সে জানতে চায় তার ভাই কেমন আছে। তোয়া সঙ্গে সঙ্গে এআই কে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু সাধারণত খোঁজাখুঁজির পরে সে জানতে পারে যে তার ভাই কোনো মার্শাল আর্ট ট্রেনিং এর সেন্টারে অনুশীলন করছে। এই কথা শুনে ভাইয়ের প্রতি মুগ্ধ ছোট বোনের মনটা যেন উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে তার ভাই তলোয়ার চালনায় দারুণ উৎসাহী, বিশেষ করে তার ভাই তোয়ার মতোই শক্তিশালী এবং একই সাথে খুব কোমল স্বভাবের। সে তোয়াকেও ঠিক সেইভাবেই ভালোবাসে। ঠিক এই সময় এআই বুঝতে পারে যে সে মুখ ফুসকে কিছু একটা বলে ফেলেছে। নিচে লজ্জা ঢাকতে সে দ্রুত এক প্লেট থেকে অন্য প্লেটে খাবার খেতে শুরু করে। বাড়ি ফিরে তোয়া তার ফোনের লং সেন্সের ক্ষমতাটি পরীক্ষা করার চেষ্টা করে। এই ক্ষমতা দিয়ে ফোনটি দেওয়ালের ওপার পর্যন্ত দেখতে পারে এবং সে লিঞ্জের পোশাক বদলানোর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে ফেলে। ঠিক এই সময় লিঞ্জি তাকে খুঁজতে তার ঘরে আসে। তোয়া দ্রুত ফোনটি লুকিয়ে
দেখিয়ে ফেলে। লিঞ্জি জানায় যে সে আজ একটি নতুন জাদু শিখতে চায়। সে একটি অ্যান্টিক শপে গিয়েছিল, সেখান থেকে সে নতুন জ্ঞান অর্জনের জন্য একটি স্ক্রোল কিনে এনেছে, কিন্তু সেটা সবটাই প্রাচীন ভাষা দিয়ে লেখা ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। এটা জানতে পেরে তোয়া জাদুর মাধ্যমে তার জন্য একটি প্রাচীন প্রতীক তৈরি করা চশমা তৈরি করে দেয়। দারুণ জিনিসটি দেখে লিঞ্জি সঙ্গে সঙ্গে সেটি পড়ে নেয় এবং স্ক্রোলটি পড়া শুরু করে। পুরোনো দিনের জ্ঞানগুলো লাভ করার পর সে দ্রুত বাইরে গিয়ে নতুন জাদু শিখতে শুরু করে। লিঞ্জি তার সব শক্তি দিয়ে চেষ্টা করেও সে জাদুটি তৈরি করতে পারে না। পরের দিন এসে বারবার চেষ্টা করতে থাকে, ফলাফল সে শূন্য হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে যায়, ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। লিঞ্জি জ্ঞান ফিরে পাওয়ার পর আবার জাদু শিক্ষা শুরু করে। সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তা দেখে তোয়া চটজলদি লিঞ্জির কাছে ছুটে যায় শক্তি ট্রান্সফার করার জন্য। এই দারুণ ক্ষমতাটা ঠিক আগের দিনই রাজকীয় জাদুকরদের থেকে সে শিখেছে। লিঞ্জের শক্তি ফিরে পেয়ে আবার প্র্যাকটিস শুরু করে দেয়, কিন্তু টেকনিকটার আসল মানে সে কিছুতেই মাথায় ঠিকঠাক ভাবে ছবি আনতে পারছিল না। ফলে সে যতবারই চেষ্টা করে যায়, ব্যাপারটা যেন বালির বাদ দেওয়ার মতো বৃথা হয়ে যায়। তোয়া তাকে সে টেকনিকের মানেটা বুঝিয়ে দেয় এবং তাকে পানির একটি বড় বাবল ইমাজিন করতে বলে। আর তোয়ার এই ছোট পরামর্শের জন্য লিঞ্জি শেষমেশ এই টেকনিকটা পুরোপুরি রপ্ত করে ফেলে। তবে সম্প্রতি একটি যুদ্ধে এলিসের গ্লাভসগুলো ভেঙে ফেটে গিয়েছিল, তাই তোয়াকে অনুরোধ করে যে তাকে যেন রাজধানীর শহরে নিয়ে যায় এবং একটি নতুন গ্লাভস কিনে দেয়। তোয়া আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে একটি নতুন গ্লাভস কিনে দেয়। ফেরার পথে এলিসের চোখ হঠাৎ একটি লাল ড্রেসের উপরে আটকে যায়। সে মনে মনে সে ড্রেসটি খুব পছন্দ করে ফেলে। তোয়া এটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে জোর করে দোকানে টেনে নিয়ে যায় ড্রেসটি ট্রাই করার জন্য। ড্রেসটা পরার পর তোয়া দেখে যে ড্রেসটি তাকে খুব মানিয়েছে। তোয়া তখন আর কিছু না ভেবে ড্রেসটি তাকে উপহার দিয়ে দেয়। এলিস হোটেলে গিয়ে সঙ্গে সঙ্গে সে নতুন পোশাক পরে সবার মতামত জানতে চায়। এই পোশাক দেখে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এরপর সবাই মিলে আবার তোয়াকে ধরে বসে। তারা দাবি করে যে তোয়াও যেন তাদের জন্য ড্রেস কিনে দেয়, কিন্তু এর জন্য তোয়ার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। কিন্তু তোয়ার ভাগ্য ভালো যে ঠিক সেই সময় রাজধানী থেকে একটি চিঠি আসে। চিঠিটি ছিল রাজকীয় ফরমান। তারা তোয়াকে রাজপ্রাসাদে ডেকেছে নাইট উপাধি দেওয়ার জন্য এবং রাজাকে বিষমুক্ত করার পুরস্কার দেওয়ার জন্য। তোয়া যদিও না করতে চেয়েছিল, কিন্তু সেই আর উপায় নেই, কারণ এই উপাধি না নিলে তাকে এর কারণ ব্যাখ্যা করতে হবে। তাই সে রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। রাজধানীতে পৌঁছানোর পর তোয়াকে রাজার কাছে ডাকা হয়। তখন রাজা তাকে একটি বিশাল প্রাসাদ উপহার দেয়। তোয়া বলে যে এই বাড়িটা এত বড় আর বিলাসবহুল যে 5 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে। এই কথা শুনে 3 বান্ধবী হঠাৎ তোয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারা বলে এই প্রাসাদটা রাজা শুধু তোয়া এবং ইউমিনার জন্যই দিয়েছেন, ফলে তাদের মতো সাধারণ মানুষের এই বাড়িতে থাকার কোনো সুযোগ হবে না। কিন্তু তোয়া এই ব্যাপারে কিছুই ভেবেছিল না। তাছাড়াও তোয়া অনেকদিন ধরেই তাদেরকে নিজের পরিবারের মতোই মনে করে, তাই সবাই একসঙ্গে থাকাটাই তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। এই শুনে সেখানে উপস্থিত 3টি মেয়ের মুখ তখন পাকা টমেটোর মতো লাল হয়ে যায়। তারা প্রসঙ্গ পাল্টে প্রসাদটির এদিক ওদিক ঘুরে দেখতে শুরু করে। এত অল্প বয়সে ইউমিনা কিন্তু ভবিষ্যতের সংসারের হিসাবটা বুঝে গিয়েছিল। সে চেয়েছিল একজন আদর্শ স্ত্রী হতে, যে তোয়ার কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের সব পথ চলবে। তাই সে নিজে শুধু তোয়ার ভালোবাসা ধরে রাখতে চায় না, বরং তার 3 বান্ধবীর সঙ্গে নিজের পরিবার শেয়ার করতে রাজি হয়ে যায়। তাদের মধ্যে সে ভাগ বাটোয়ারা শেষ হতেই প্রাসাদের কর্মচারীরা এসে সকলের সাথে পরিচিত হয়। বাড়ির বাটলারের নাম হলো লায়াম, আর তার সাথে ছিল 2 পরিচালিকা, লাপিতো এবং সিনেন। এছাড়াও প্রাসাদটির সবকিছু দেখাশোনার জন্য 2 জন তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আরো 2 জন যুবকও ছিল সেই দলে। তখন ইউমিনা জানায় যে এই লায়াম একসময় তার বাবারও দেখাশোনা করতেন। আসলে লায়াম ছিল রাজার ভাই, তাই লায়াম এখন কাজ করতে এসেছে কারণ তোয়া রাজাকে বাঁচিয়েছে। তাই তিনি প্রতিজ্ঞা করলেন যে নিজের জীবনের সবটুকু দিয়ে তিনি তোয়ার সেবা করে যাবেন। ইউমিনা নিজেকে খুব ভাগ্যবান মনে করছিল, কারণ এমন একজন দক্ষ ও গুণী মানুষ তাদের 2 জনের পাশে আছেন। ঠিক এই সময় বাটলার খবর দিলেন যে সুশি এবং ডিউক তোয়ার সাথে দেখা করতে এসেছেন। আসলে রাজা এত তাড়াতাড়ি তোয়ার সাথে ইউমিনের বিয়ে দিয়ে দেওয়ার জন্য আলফ্রেডের খুব আক্ষেপ ছিল। আলফ্রেড বলে যে সে নিজে যদি একটু দ্রুত কাজ করত, তবে এতক্ষণে একজন দুর্দান্ত জামাই সে নিজেই পেয়ে যেত। যাই হোক, তবে আসলে আলফ্রেড কিন্তু একটি বিশেষ কাজের জন্য তোয়ার কাছে এসেছে। সম্প্রতি তাদের দেশটি মিসমেট নামক অন্য দেশের সাথে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই 2 দেশের রাজার আলোচনার জন্য রাজাকে অন্য দেশে যেতে হবে। রাজার সাথে দীর্ঘ আলোচনার পর আলফ্রেড এই সিদ্ধান্তে এসেছেন তাদের নিজেকেই অন্য দেশে গিয়ে আলোচনা করাটাই ভালো হবে। তবে পথে তো বিপদ এবং ফাঁদ থাকা খুব স্বাভাবিক, তাই তিনি তোয়ার কাছে অনুরোধ করলেন যে সে যেন গিয়ে তার গেট ম্যাজিকের মাধ্যমে রাজাকে নিরাপদে সেইখানে পৌঁছে দেয়। পরদিন তারা মিসমেটের উদ্দেশ্যে যাত্রা করে, তোয়াও তার বন্ধুদের রক্ষা করার জন্য। 2 দেশই তাদের সবচেয়ে দক্ষ যোদ্ধাদের পাঠিয়েছিল তাদের সাথে, যতক্ষণ না তারা ক্যানা সিটিতে পৌঁছায়। প্রথমে সেনাবাহিনী ক্যানা শহরের দিকে অগ্রসর হবে, তারপর তারা একটি
নদী পেরিয়ে মিসমেডের এলাকায় প্রবেশ করবে। পথে যেতে যেতে এআই, ইউমিনা ও ওলগার ছোট বোন আরমা প্লেইং ফ্লিপকার্ট গেম খেলে সময় কাটাতে থাকে। এআই বারবার হেরে যাচ্ছিল দেখে তোয়া তাকে সঙ্গী খেলার প্রস্তাব দেয়। দলটি এবার একটি জঙ্গলে এসে তাদের তাঁবু ফেলে সবাই মনোযোগ দিয়ে তোয়ার গল্প শুনছিল। এমন সময় হঠাৎ করে মহিলা দেহরক্ষীরা টের পায় যে কেউ যেন কাছাকাছি আসছে। তোয়া সঙ্গে সঙ্গে ফোন বের করে শত্রুদের অবস্থান নির্ণয় করে। সে জানতে পারে যে মোট 28 জন ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সে দ্রুত প্যারালাইজ ম্যাজিকের ব্যবহার করে তাদের প্যারালাইজ করে দেয়, ফলে ডাকাতের দলের কেউ আর নড়তে পারে না। ওলগা লিওনকে অনুরোধ করে পোস্ট পর্যন্ত এদের নিয়ে যেতে। লিওন সাথে সাথেই মুখ লাল করে রাজি হয়ে যায়। তাদের দেখে কারো আর বুঝতে বাকি রইল না যে লিওন অলকার জন্য পাগল। পরদিন সকালে দলটি কেনাকাটা করতে গিয়ে লিওনকে দেখতে পায়। সে একটি গ্লাস শপে কারোর জন্য উপহার বাছাই করছে। উপহার বাছাই করতে অসুবিধা হচ্ছে দেখে তোয়ারা তার কাছে যায়। ছোট মেয়েটি তাড়াতাড়ি আঙ্গুলের মতো দেখতে একটি হেয়ার ক্লিপ বেছে নেয়। তো আরমাকে জিজ্ঞেস করে যে তার বোনেরও এমন হেয়ারপিন পছন্দ কিনা। আরমা বলে যে তার বোন অলগা ফুলের নকশার হেয়ারপিন খুব পছন্দ করে। তোয়া পরোক্ষভাবে তাকে জানিয়ে দেয় যে অলগা কি পছন্দ করে। তোয়ার দল জায়গাটি ছেড়ে যাওয়ার পরে লিওন অলগাকে উপহার দেওয়ার জন্য সেই ক্লিপটি কিনে নেয়। কিন্তু ইউমিনা খুব আফসোস করে, কারণ তার পছন্দের মানুষটি তাকে কিছুই কিনে দিল না। ইউমিনা বলে যদিও সে তোয়ার কাছ থেকে একটি ওয়েডিং রিং চাই। এই শুনে তোয়া লজ্জা পেয়ে যায়। তাদেরকে এই নদীটি পার হয়ে মিসম্যাট শহরে পৌঁছানোর জন্য পুরো দলকে জাহাজে চড়তে হয়। নদী পার হতে হতে লিনজি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, তাই তোয়া তাকে কাঁধে করে উঠিয়ে নিয়ে যায়। এই দেখে অলগা তাদের একদিন বিশ্রাম নিতে বলে লিনজিকে রিকভার করার জন্য, কিন্তু লিনজি বলে যে সে ঠিক আছে। হঠাৎ তোয়া টের পায় যে কেউ তাদের অনুসরণ করছে। পাশে থাকা কোহাকুও সেই অজানা উপস্থিতি অনুভব করতে পারে, তাই তারা আরো বেশি সতর্ক হয়ে যায়। দলটি এরপর যাত্রা শুরু করে। গ্রামটি অনেক দূরে হওয়ায় তারা বাধ্য হয়ে গভীর জঙ্গলে তাঁবু ফেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তোয়া খেয়াল করে যে একটি কালো ড্রাগন ঘুরে বেড়াচ্ছে। ড্রাগনটি হলো সেই প্রাণী যারা মিসমেডের ঠিক কেন্দ্রে অবস্থিত পবিত্র স্থানে বাস করে। সাধারণত কেউ সেখানে প্রবেশ না করলে তারা কখনোই সেই জায়গা ছাড়ে না, কিন্তু এই ঘটনা ব্যতিক্রম। হয়তো এটা একটা দুষ্টু ড্রাগন যে গ্রামে গোলমাল পাকাতে এসেছে। পরিস্থিতি খারাপ বুঝে তোয়া দ্রুত ইউমিনাকে রক্ষা করার জন্য অলগাকে থাকতে বলে, আর সে সৈন্যদের দলকে সাথে নিয়ে গ্রামবাসীকে উদ্ধার করতে গ্রামের দিকে রওনা হয়। ড্রাগনটি যাতে আর কোনো ক্ষতি করতে না পারে তাই তোয়া বুদ্ধি করে সেটিকে একটি খোলা জমিতে নিয়ে গিয়ে যুদ্ধ করার প্রস্তাব দেয়। সে হাজার হাজার বর্ষা ছুড়ে ড্রাগনটিকে আহত করে মাটিতে নামিয়ে দেয়। এই সুযোগে লিনজি তার তলোয়ার বের করে ড্রাগনটির ডানা কেটে দেয়। দেখে মনে হয় যেন ড্রাগনটি হার মেনে নিয়েছে, কিন্তু হঠাৎ করে সে বিশাল প্রাণীটি আবার তাদের দিকে আগুন ছুড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে এয়া এবং এলিস সময় মতো তাদের সাহায্য করতে এগিয়ে আসে। যদিও তারা তাকে পরাস্ত করতে পারেনি, তবে অন্তত ড্রাগনটিকে হতভম্ব করতে পেরেছিল। তোয়া নতুন কৌশল তৈরি করে, আর এলিস এবং এয়া একসঙ্গে ড্রাগনটি মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে। এরপর তোয়া লিনজিকে একটি বিশাল বরফের দেওয়াল তৈরি করতে বলে। এরপর তোয়া সেই দেওয়ালটিকে একটি ম্যাগনিফাইং গ্লাসে পরিবর্তন করে দেয় এবং তোয়া তার সমস্ত তীর এক জায়গায় জড়ো করে কালো ড্রাগনের চামড়াটি পুড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তারা সেই জন্তুটাকে হারাতে সক্ষম হয়। ঠিক সেই সময় আরেকটি ড্রাগন এসে সেই ঘটনার জন্য ক্ষমা চায়। এই ড্রাগনটি হলো সেই ড্রাগন যে পবিত্র ভূমিটি পাহারা দিচ্ছিল। সে এখানে এসেছিল এই দুষ্টু ড্রাগনটিকে ধরতে, কিন্তু তার একটু দেরি হয়ে গেছে। কোহাকু লাল ড্রাগনটিকে বলে আকাশের রাজাকে জানাতে যে সে যেন তার সমস্ত বংশধরদের ভালোভাবে শিক্ষা দেয়। লাল ড্রাগনটি মনে করে যে সেই সাদা বাঘটি হয়তো সেই ড্রাগনটিকে পরাজিত করেছে। তখন কোহাকু বলে যে তার মালিক একে কাবু করেছে। তখন সেই বিশাল ড্রাগনটি, যার নাম শিগলং, বিশ্বাস করতে পারছিল না যে একজন মানুষও সাদা বাঘের মালিক হতে পারে। সে বুঝে যায় যে সেই ছেলেটির ব্যক্তিত্ব অসাধারণ। সে তখন তোয়ার কাছ থেকে ক্ষমা চায় কালো ড্রাগনটির আক্রমণের জন্য। তখন তোয়া তাকে ক্ষমা করে বলে যে সে যেন ড্রাগনদের সামলে রাখে। তারপর সে লাল ড্রাগনটি সেখান থেকে চলে যায়। সেই রাতে পুরো সেনাবাহিনী এবং তোয়ার দল গ্রামের লোকেদের সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকালে আগুন পুরোপুরি নিভে যায় এবং সবাই তখন গভীর ঘুমে মগ্ন। তোয়া একটু চোখ বন্ধ করে ক্লান্তি দূর করতে চায়। তখন ইউমিনা তোয়ার কথা ভেবে তার কাছে একটি কম্বল নিয়ে আসে যাতে তাকে ঠান্ডা না লাগে। সে একটি গাছের উপর মাথা রেখে ঘুমিয়েছিল, কিন্তু কিভাবে যেন ঘুম থেকে উঠে দেখে যে সে রাজকুমারীর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। তখন মেয়েরা সেখানে এসে তাদের এইভাবে দেখে আফসোস করতে লাগে। যদি তারা রক পেপার সিজার খেলায় না হারতো তবে এতক্ষণে তারাও তোয়ার সেবা করার সুযোগ পেত। মেয়েদের এমন হতাশ হতে দেখে তোয়া কোহাকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যে সে এই বিষয়ে জানে কিনা, কিন্তু কোহাকুও বিষয়টি সঠিকভাবে ক্লিয়ার করে না। লিওন আর মিসমেডের একটি সৈনিক যেন তোয়াদের কথা ভেবে ইমপ্রেস হয়ে যাচ্ছিল। মাত্র 4 জন মিলে যেভাবে ড্রাগনটিকে হারিয়েছে আর সাথে হিলিং ম্যাজিকের ব্যবহার করে গ্রামের সবার ক্ষত সারিয়েছে, এটা তাদের কাছে বিশ্বাস হচ্ছিল না। শুধু তাই নয়, তারা ড্রাগনের শরীর থেকে পাওয়া দামি অংশগুলো বিক্রি করে গ্রামটাকেও আবার দাঁড়াতে সাহায্য করেছে। লিওন তখনই বুঝতে পারে যে তাকে তোয়ার কাছ থেকে আরো অনেক কিছু শিখতে হবে। তাই সে তোয়ার
শিষ্য হওয়ার কথা ভাবে। গ্রামের প্রধান উপহার হিসেবে ড্রাগনের সিংটি তোয়ার হাতে তুলে দিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে তোয়ার অস্ত্রটা গত রাতে যুদ্ধের দরুন ভেঙে গিয়েছিল, তাই তারা চাইলেন যে এই অস্ত্রের ব্যবহার করে তোয়া যেন আরেকটি শক্তিশালী অস্ত্র তৈরি করে। এরপর প্রধান তোয়াকে একটি ছুরি ফিরিয়ে দিলেন, যেটা তিনি ভুল করে তোয়ার বলে ভেবেছিলেন। তিনি ভেবেছিলেন যে এই ছুরিটি হয়তো তোয়ার। এই ছুরি দেখে তোয়ার মনে একটি খটকা লাগে। সে নিশ্চিত হয়ে যায় যে কেউ না কেউ ওদের প্রতি মুহূর্তে অনুসরণ করছে, কিন্তু তোয়া জানে না যে তাদের আসল উদ্দেশ্যটা কি। এরপর তারা রাজপ্রাসাদে পৌঁছায়। রাজা জানতে চাইলেন ড্রাগন বিনাশে সে 4 বীর কারা, যে কে ড্রাগনটিকে হারিয়েছে। এতে দেরি না করে ইউমিনা তোয়ার পুরো দলটিকে রাজার সাথে পরিচয় করিয়ে দেয়। পাশের বেল্টফাস্টের রাজ্য থেকে স্বয়ং রাজকন্যা এসেছে দেখে রাজা তো খুব অবাক হয়ে যায়। রাজকন্যা তার বাবার লেখা একটি জরুরি চিঠি মিস মিডিয়া রাজার হাতে তুলে দেয়। চিঠিটি পড়ার পর রাজা বললেন যে তিনি কিছুটা সময় নিয়ে যে বেলফাস্ট রাজ্যের সঙ্গে তিনি অ্যালায়েন্স তৈরি করবে কিনা সেটি একটু ভেবে বলবেন। তবে এই সময় রাজা তোয়াকে একটি লড়াইয়ের প্রস্তাব দিলেন তার শক্তি যাচাই করার জন্য। খেলা শুরু করার আগে একটি লোক তোয়ার হাত ধরে তাকে অনুরোধ করে বলে যে তোয়া যেন নিজেকে না থামিয়ে নিজের সমস্ত শক্তি রাজার উপরে প্রয়োগ করে। আসলে তিনি শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বীকে দেখলে লড়াইয়ের লোভ সামলাতে পারেন না, তাই এই ম্যাচে যদি রাজা নিজের শিক্ষা পেয়ে যায় তাহলে এরপরে এরকম কোনো ম্যাচে ঝামেলা থাকবে না। রেফারি নিজের নিয়ম বলে দেয় যে এটি হলো নকআউটের প্রতিযোগিতা। যতক্ষণ না একজন হার মেনে নিচ্ছে অথবা গুরুতর আহত হয়ে পড়ছে ততক্ষণ লড়াই চলতে থাকবে। এই লড়াইয়ে জাদুর অনুমতি আছে, তবে সেটা যেন কোনোভাবে সরাসরি প্রতিপক্ষের উপর হামলার জন্য না হয়। কিন্তু ম্যাচ শুরু হতে তোয়া তার স্লিপ ম্যাজিকের ব্যবহার করে রাজাকে ফেলে দেয়, ফলে ম্যাচটি শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। কিন্তু রাজা এত সহজে হার মেনে নিতে পারে না, ফলে রাজার চোখ মুখে ছিল চরম হতাশা। এরপর রাজা আবার ম্যাচটি শুরু করতে বলে, কিন্তু এইবার সেই ম্যাজিকটি ব্যবহার করা নিষিদ্ধ করে দেয়। এরপর আবার খেলা শুরু হয়, ফলে এইবারের লড়াইটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সমানে সমানে চলতে থাকে। রাজাও নিজের আক্রমণের গতি বাড়ানোর জন্য নিজের নাল ম্যাজিকের ব্যবহার করে। এরপর তিনি একটি বিশেষ চাল দিয়ে প্রায় তোয়াকে হারিয়ে দিচ্ছিলেন, তখন রাজার এই অসাধারণ আক্রমণ দেখে তোয়া নিজের বুস্ট ম্যাজিকের ব্যবহার করে পাল্টা আক্রমণ করে। ফলে তাদের মধ্যে একটি বিশাল বিধ্বংসী লড়াই শুরু হয়। বাইরের দর্শকরা কিন্তু খেলার ভেতরের কোনো দৃশ্য দেখতে পাচ্ছিল না, কারণ তাদের চালের গতি ছিল রকেটের মতো। শেষমেশ তোয়া তার শক্তি আর গতি বাড়িয়ে রাজার বিরুদ্ধে জয় নিশ্চিত করে নেয়। সে রাতে রাজা সবাইকে খুব আন্তরিকভাবে আপ্যায়ন করলেন। সবাইকে মিসমেট রাজ্যের অভিজাতদের পোশাক পরতে দেওয়া হয়। সেখানেই 4 জন মেয়ের অপূর্ব সৌন্দর্য দেখে তোয়ার সাথে সাথে ফোন বের করে ছবি তুলে নেয়। এই দৃশ্যটি রাজার নজরে পড়ে যায়। এতে তোয়া তার আইফোনের কথা রাজাকে বলে, তারা তাদের প্রিয়জনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সংরক্ষণ করতে পারে। এই শুনে রাজাও নিজের একটি ছবি তুলতে বলে, যাতে তিনি স্মৃতি হিসেবে রাখতে পারেন। পার্টি শেষ হওয়ার পরে তোয়া ক্লান্ত হয়ে একটি বেঞ্চে বসে পড়ে। হঠাৎ একটি টেডি বিয়ার তাকে টেনে নিয়ে গিয়ে অচেনা মেয়ের সঙ্গে দেখা করায়। তাকে দেখে কম বয়সী লাগলেও সে আসলে ছিল ফেরি ট্র্যাবের একজন পুরনো সঙ্গী। মেয়েটির বয়স ছিল 600 বছরেরও বেশি, আর সেই পলা নামের ভাল্লুকটি ছিল একটি সাধারণ টেডি বিয়ার। সে নিজের এক বিশেষ জাদুকরী ক্ষমতা দিয়ে সেটিকে সচল করেছে। এই জাদু দিয়ে যে কোনো সচল বস্তুকেও সচল করা যায়। সে মেয়েটির নাম লিং। সে সাথে সাথে একটি চেয়ারের উপরে সে মন্ত্রটি ব্যবহার করে এবং সেটিকে তোয়ার সামনে নিয়ে আসে। এই মন্ত্রটি দেখে তোয়াও বেশ প্রভাবিত হয়, তাই সে নিজেও চেষ্টা করে দেখতে চায়। তোয়া চেয়ারটির উপরে নিজের জাদু প্রয়োগ করে, ফলে চেয়ারটি মুহূর্তের মধ্যে তাকে নিয়ে পেছনে সরে যায়। তার এই মন্ত্র ব্যবহারের ক্ষমতা দেখে লিনো খুব মুগ্ধ হয়ে যায়। সে তখনই তোয়াকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করতে চায়। এই কথা শুনে তোয়া সরি বলে নিজের ঘরের দিকে ছুটতে লাগে। পরদিন তোয়া, ইউমিনা আর লিনজে মিলে জঙ্গলে যায়। প্রথমে সে লিনজেকে অনুরোধ করে শিংগুলোকে ছোট ছোট করে কাটতে। এরপর সে শিংয়ের টুকরোগুলোকে সেই মুহূর্তের মধ্যে পিস্তলে বদলে ফেলে। তোয়া হাতে সে পিস্তলটি তুলে নেয়। সে গাছ লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে, কিন্তু গুলিগুলো ঠিকভাবে টার্গেটে যায় না। তাই তোয়া দেরি না করে পিস্তলটিকে ঠিক করে দেয়। এর ফলে পিস্তলটি খুব ভালোভাবে চলতে থাকে। এই দেখে লিন আর ইউমিনাও চেঁচিয়ে তোয়ার কাছে তাদের জন্য নতুন পিস্তল দাবি করে। ফলে সে তাদের জন্য 2টি পিস্তল তৈরি করে দেয়। তারপর তোয়া পিস্তলে একটি নতুন ক্ষমতা যোগ করে, সেটি হলো গান মোড আর ব্লেড মোড। ব্লেড মোড বললে পিস্তলের নলটি মুহূর্তের মধ্যে একটি লম্বা তলোয়ারে পরিণত হয়। রাজার সাথে লড়াই করার পর তোয়া বুঝতে পেরেছিল যে এমনও পরিস্থিতি আসতে পারে যেখানে জাদু ব্যবহার করা যাবে না। সেই কারণে তোয়া এরকম বিশেষ ধরনের অস্ত্র তৈরি করার কথা ভেবেছিল। অস্ত্রের অনুশীলন শেষ করার ফলে সবাই ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই তারা মিসমিটের একটি বিশেষ খাবার ট্রাই করার কথা ভাবে। তখন তোয়া টের পায় যে কেউ তাদের অনুসরণ করছে, তাই সে এক মুহূর্ত নষ্ট না করে তার ম্যাজিকের সাহায্যে তাদের পেছনে পৌঁছে যায় এবং সে তাদের কাছে প্রশ্ন
প্রশ্ন করতে চায়। তারা দ্রুত একটি ফ্ল্যাশ বম ব্যবহার করে তার কাছ থেকে পালানোর চেষ্টা করে। তোয়ার সাথে সাথেই তাদের পিছু নেয়। সে তাদের দিকে রাবার বুলেট ছুড়ে মেরে তাদের হাত বেঁধে ফেলে, কিন্তু মুখোশ খুলতে দেখা যায় যে ল্যাপিস আর সিসেনের মুখ। জানা যায় যে তারা আসলে রাজার অধীনে কাজ করা গুপ্তচর। তারা এখানে এসেছিল দূর থেকে রাজকন্যাকে পাহারা দেওয়ার জন্য। তারা তোয়াকে অনুরোধ করে যেন সেই ব্যাপারটা ইউমিনাকে কিছুতেই না জানায়, কারণ রাজকন্যা যদি একবার জানতে পারে তাহলে বাবা মেয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এরপর তোয়া ফিরে যায় সে বিশেষ খাবারটি ট্রাই করতে। সে এমন আচরণ করে যেন কিছুই ঘটেনি। পরদিন সে গেট ম্যাজিকের ব্যবহার করে রাজা ও আলফ্রেডকে মিস মেডে নিয়ে আসে মিটিং এর জন্য। অন্যদিকে লিন তোয়ার কথা ভাবছিল। তার মনে পড়ে বেলফাস্টে থাকা তার একজন শিষ্য শার্লেট অবশ্যই তোয়ার সম্পর্কে জানে, তাই সে মনে করে যে এই বিষয়ে শার্লেট তাকে সাহায্য করতে পারে। এরপর সবাই মিলে গেট ম্যাজিকের ব্যবহার করে নিজের প্যালেসে ফিরে আসে। আসলে তোয়া এই জাদুর ব্যবহার করে ল্যাপিস আর সিনেনকে আগেই প্যালেসে পাঠিয়ে দিয়েছিল, যাতে ইউমিনার মনে তাদের নিয়ে কোনো সন্দেহ না আসে। সে নিজের ঘরে ফিরে পুরনো ছবিগুলো দেখতে থাকে। তোয়া কিছুক্ষণ বিশ্রামের পর ঘুম থেকে উঠে ঠিক করে এসে গোসল করবে, কিন্তু দরজা খুলতেই সে এই দৃশ্য দেখতে পায়। সঙ্গে সঙ্গে মেয়েরা তোয়াকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, কারণ সে ঘরে প্রবেশ করার আগে নক করেনি। কিন্তু সেই সময়েও তোয়ার মনোযোগ অন্যদিকেই ছিল। পরদিন তোয়া যখন একটি সাইকেল তৈরি করছিল, ঠিক তখনই আলফ্রেড তার সঙ্গে দেখা করতে আসে। আলফ্রেড এখানে এসেছিল মিসমেটের ঘটনার জন্য তাকে ধন্যবাদ জানাতে, আর এই সুযোগে সে জাদুকরী সাইকেলটিও দেখতে। এরপর আলফ্রেড সেই নতুন জিনিসটিকে বসে আনতে লেগে পড়ে, কিন্তু তিনি বারবার চেষ্টা করেও সাইকেলটিকে চালাতে পারছিলেন না। এদিকে বাকি মেয়েরাও যখন দেখে তো এমন একটি নতুন জিনিস এনেছে, তখন তারাও বয়ান ধরে যে তাদেরকেও একটি করে সাইকেল বানিয়ে দিতে। আসলে তাদের এই নতুন সাইকেলটিতে কন্ট্রোল আনতে খুব মুশকিল হচ্ছিল, তবে একমাত্র ইউমিনাই খুব সহজেই এটি শিখে ফেলে। রাজকুমারী এত প্রশংসা হচ্ছে দেখে এলিস তখনই এআই সাইকেলটি নিয়ে খুব দ্রুত চালাতে শুরু করে, কারণ তারাও তোয়ার সামনে নিজেকে প্রমাণ করতে চায়। বোনকে প্রতিযোগিতায় নামতে দেখে লিনজিও গতি বাড়িয়ে তাদের সঙ্গে পাল্লা দিতে শুরু করে, কিন্তু তারা দুজন খুব দ্রুত চলছিল, ফলে তারা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। আলফ্রেড লক্ষ্য করে যে সাইকেল চালানোটা বেশ একটি মজার খেলা, তাই তিনি তোয়াকে বললেন তার মেয়ের জন্য আরেকটি সাইকেল বানিয়ে দিতে। ফলে তোয়াকে আবারও উপকরণ কিনতে বাইরে যেতে হয়। পথে যেতে যেতে তোয়া লক্ষ্য করে যে একদল লোক মিলে একটি ছোট বাচ্চাকে বিরক্ত করছে। আসলে এই ডাকাতগুলো ছেলেটিকে পকেট মারতে ধরে ফেলেছিল, তাই তারা রেগে গিয়ে ছেলেটিকে মেরে ফেলার মতলব আঁটে। কিন্তু তখনই সেখানে তোয়া হাজির হয়। সে তাদের দিকে রবার বুলেট ছুড়ে আর বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেতে থাকে খাবার খাওয়ানোর জন্য, কারণ ছেলেটি অনেকদিন ধরেই কিছুই খেয়েছিল না। কিন্তু সেই সময় তার মাথা থেকে টুপিটা খুলে পড়ে যায়। তখন জানা যায় যে এটি আসলে একটি ছেলে নয়, একটি মেয়ে, যার নাম হলো রিনে। কথোপকথনের দরুন তোয়া জানতে পারে যে এই বাচ্চা মেয়েটির কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই, কখনো পার্কে, কখনো বা গলির ভিতরে ঘুমিয়ে রাত কাটায়। সে জানায় প্রায় 1 বছর আগে রিনের বাবা দানবীয় জন্তুদের সঙ্গে লড়াই করতে গিয়ে আর ফিরে আসেনি। এমনকি রিনের মা তার জন্মের পরেই মারা গিয়েছিল। মেয়েটির এই করুণ অবস্থা দেখে তোয়া তাকে নিজের কাছে পরিচালিকা হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তোয়া তাকে বলে সে যদি মন দিয়ে কাজ করে তবে সে যা খুশি খেতে পারবে। মুহূর্তের মধ্যে তারা প্যালেসে পৌঁছায় এবং রিনেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখন থেকে রিনে পরিচালিকা হিসেবে কাজ করবে। এখানকার নিয়মকানুন আর কাজকর্ম শেখার জন্য সে সিসিলের সঙ্গে থাকবে। পরদিন ইউমিনা সুজিকে নিয়ে তোয়া মিসমিটে ঘুরতে যায়। তখন তারা আর্মাকেও বাজারে দেখতে পায়। হঠাৎ তো আবিষ্কার করে যে লিওন এবং অলকা একসঙ্গে ডেট করছে। কৌতূহলবশত আলমা ও সুশি তাড়াতাড়ি তাদের পিছু নেয়। ফলে তোয়া আর ইউমিনাকেও তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের অনুসরণ করতে হয়। সেখানে লিওন চাইছিল মেয়েটির হাত ধরতে, কিন্তু ভীষণ সংকোচ বোধ করায় তার হাত বারবার কাঁপতেছিল, তাই সে কিছুতেই সেই কাজটি করে উঠতে পারছিল না। এই সামান্য কাজটিও করতে না পারতে দেখে ইউমিনা রেগে আগুন হয়ে যায়। এরপর লিওন অলকাকে একটি ক্যাফেতে নিয়ে যায়। তোয়ার দলও সেই ক্যাফেতে যেতে চায়, কিন্তু সেখানে গেলে তারা তাদের দেখে ফেলবে। কিন্তু বাইরে আর্মা অস্থির হয়ে তাদের দেখতে চাইছিল। আর্মা শুধু দেখতে চাইছিল যে তার বোনের ডেটটি কেমন যাবে। আর্মার কথায় রাজি হয়ে তোয়া তার ফোনটি বের করে এবং লং সেন্সের ম্যাজিক ব্যবহার করে তাদের দেখতে শুরু করে। এমনকি তারা তাদের কথোপকথনও শুনতে পায়। স্ক্রিনে দেখা যায় যে তার বোন খুব খুশি। হঠাৎ রাস্তায় একজন লোকের সঙ্গে তাদের ধাক্কা লেগে যায়। আসলে তিনি ছিলেন সেই মিসমিডের রাজা। তোয়া তখন জিজ্ঞেস করে যে তিনি এইভাবে ঘুরছেন কেন। তিনি জানান যে যখন তখন মন হালকা করার জন্য তিনি শহরের চারপাশে ঘুরে বেড়ান। কিন্তু হঠাৎ একদল লোক একজন ফল বিক্রেতাকে মারতে থাকে। লিওন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে লোকটিকে ছেড়ে দিতে বলে। দৃশ্যটি দেখে মেয়ে দুটি তার প্রতি মুগ্ধ হয়ে যায়। তখন লোকগুলো লিওনকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তোয়ার রাজা এসে তাদের সামলে নিলেন। এক মুহূর্তের মধ্যে তারা গুন্ডাগুলোকে কাবু করে ফেলে। তোয়া ভেবেছিল যে এই ছদ্মবেশে তাদের কেউ চিনতে পারবে না, কিন্তু লিওন তখনই তাকে চিনে ফেলে। সেখানে আবার অলগাও রাজাকে চিনে ফেলেন। ফলে রাজা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। তখন লিওন তোয়াকে থামিয়ে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তোয়া তড়িঘড়ি তাদের ডেটের ব্যাপারে কথা বলতে শুরু করে এবং
দোষটা লিওনের উপরে দেয়, কারণ সে অলগাকে নিজের মনের কথা বলেনি। তখন লিওন প্রকাশ করে যে সে অলগাকে পছন্দ করে এবং তার সঙ্গে ডেট করতে চায়। এই কথা শুনে অলগা লজ্জায় মুখ লাল করে ফেলে এবং সেও সম্মতি দিয়ে দেয়। ফলে সাথে সাথে লিওন আনন্দে চিৎকার করে ওঠে। তারপর তোয়া তার গেট ম্যাজিকের ব্যবহার করে সবাইকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। বাড়ি ফিরে তোয়া সেখানেই পলাকে দেখতে পায়। তার পরের মুহূর্তে লিন আর শার্লেট সেখানে আসে। সে এখানে এসেছিল কাচের দানব নিয়ে কথা বলতে, যেটিকে তোয়া কয়েক মাস আগে হারিয়েছিল। ব্যাপারটা হলো যে পশ্চিমের মিসমিডের গ্রাম থেকে আসা কয়েকজন ব্যক্তি জানিয়েছিল যে কয়েকদিন আগেই তারা আকাশে একটি অদ্ভুত ফাটল দেখতে পেয়েছিল। লিন ব্যাপারটা জানার পর কৌতূহলী হয়ে সে গ্রামটা দেখতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখেছিল যে একটি বিশাল দানব পুরো গ্রামটিকেই পুড়িয়ে ফেলেছিল। তাই সে ফিরে এসে সে দানবটি নিয়ে গবেষণা করেছিল। এর মধ্যে সে জানতে পেরেছিল যে তোয়া আরেকটি দানবকে মেরেছে। তাই লিন তোয়াকে সে দানবের একটি স্কেচ দেখায়। সে বলে অনেক বছর আগে ফ্রেজ নামের একটি দানবের নাকি বিশ্ব ধ্বংস করার ক্ষমতা ছিল। অবাক করা বিষয় হলো সে দানবগুলোর শরীর প্রায় স্বচ্ছ, যার এই পার থেকে ওই পার স্পষ্ট দেখা যেত। তাই লিন ধারণা করে যে আকাশ থেকে ফিরে আসা সে দানবটি হলো সেই কিংবদন্তি ফ্রেজ। সে যায় তোয়া যেন গেট ম্যাজিকের ব্যবহার করে সেখানে যায়, কিন্তু তোয়া কখনোই সেই জায়গায় গিয়েছিল না। তাই সে টেলিপোর্টেশনের সাহায্যে সেখানে যেতে পারবে না। লিন তখন একটি গোপন জাদুর কথা জানায়, যার নাম হলো রিকল। এই জাদুর ব্যবহার করে নাকি অন্য মানুষদের মনের কথাও পড়া যায়। এতে তোয়া গেট ম্যাজিকের ব্যবহার করে তাদের স্মৃতির মধ্যে থাকা জায়গায় যেতে পারবে। ইশেন যেহেতু এআই এর জন্মভূমি, তাই মন পড়ার জন্য তাকে বেছে নেওয়া হয়। ফলে দুইজন হাত ধরে কপাল স্পর্শ করে। ফলে মুহূর্তের মধ্যে এআই এর স্মৃতিগুলো উন্মুক্ত হয়ে যায় আর তোয়া তার মনের ভেতরে সব দৃশ্যগুলো দেখতে পারে। সাথে সাথে সে গেট ম্যাজিকের ব্যবহার করে সবাইকে সেখানে পৌঁছে দেয়। লিন সেখানে মিজুজা নামক জায়গাটি খুঁজতে চেয়েছিল, কিন্তু সেটি কোথায় সেটি সে জানতো না। নামটা শুনে ইয়া ধারণা করে যে তার বাবা হয়তো মিজুজার অবস্থান জানেন। লিন তখন ইয়ার হাত ধরে তাকে বাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগে। এই দেখে দলের অন্য মেয়েরা বেশ বিরক্ত হয়। তারা ভাবছিল লিন নিজেকে দলের নেতা ভাবছে। কিছুদূর হাঁটার পর তারা ওয়েডো নামক জায়গায় পৌঁছায়, যা ছিল এআই এর নিজের হোম টাউন। ইয়েশন নামক এই দেশে একজন রাজা থাকলেও পুরো দেশটি বিভিন্ন ছোট ছোট অঞ্চলে ভাগ করা ছিল, যা জমিদাররা দেখাশোনা করত। ওয়েডো নামক এই জায়গাটির দায়িত্বে ছিল লিয়েসু নামক একজনের হাতে। তো অবাক হয়ে লক্ষ্য করে যে সেখানকার দৃশ্য এবং জিনিসপত্র হুবহু তার পৃথিবীর ইতিহাসের বই এবং মিউজিয়ামে দেখা জিনিসের মতো। ইয়া বাড়িতে ফিরে দেখে যে তার বাবা আর ভাই কেউ সেখানে নেই। তারা জমিদার ইয়েসুর সঙ্গে যুদ্ধে গিয়েছে। কয়েকদিন আগে তাকেদা বাহিনী হঠাৎ এই রাজ্যে আক্রমণ করেছে। এই কারণে শহরের সব পুরুষদের যুদ্ধে যেতে হয়েছে, যা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। সবাই ভয় পাচ্ছিল যে যুদ্ধ এইভাবেই চলতে থাকলে জমিদারের দুর্গটি ভেঙে পড়বে। ইয়া তখন তোয়াকে অনুরোধ করে জাদুর সাহায্যে সবাইকে দুর্গের ভেতরে নিয়ে যেতে। তোয়া তার বিশেষ ফোনের মাধ্যমে 1 কিলোমিটার এলাকার মধ্যে শত্রু আছে কিনা তা পরীক্ষা করে। চারপাশ নিরাপদ দেখে সে ঠিক করে যে জাদুর মাধ্যমে সে ভেতরে ঢুকবে। সে অন্যদের বলে যেন তারা অপেক্ষা করে। সে ভেতরে গিয়ে পোর্টাল খুলে সবাইকে ডেকে নেবে। দুর্গের কাছাকাছি পৌঁছে তোরা একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। শত্রু সৈন্যদের তীর লাগার পরেও তারা বারবার উঠে দাঁড়াচ্ছে এবং সামনের দিকে এগোচ্ছে। দুর্গের ভেতরে থাকা এআই এর ভাই জুতোরও পরিস্থিতি বুঝতে পেরেছিল যে এই অশুভ সৈন্যদের আটকানোর কোনো পথ নেই। তারা জানতে পেরেছিল যে তাদের মুখোশ ভেঙে ফেললে তবেই তারা থামবে। ঠিক সেই মুহূর্তে তোয়া পোর্টাল খুলে জুতারোর সামনে হাজির হয়। সে নিজের পরিচয় দিয়ে জানায় যে সে হলো এআই এর বন্ধু এবং এখানে তাদের সাহায্য করতে এসেছে। এরপর তোয়া তার জাদুর সাহায্যে দলের বাকিদেরও সেখানে নিয়ে আসে। এআই তার ভাইকে দেখে আবেগে জড়িয়ে ধরে। তোয়া দেখতে পায় যে অনেক সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। তাই সে তার হিলিং ম্যাজিকের ব্যবহার করে সবার চিকিৎসা করতে শুরু করে। তোয়ার জাদুর স্পর্শে সৈন্যদের সব ব্যথা এক মুহূর্তে গায়েব হয়ে যায়। তোয়া জুতারোকে জিজ্ঞেস করে এই মুখোশধারী দানবগুলো আসলে কি। জুতারো নিজেও জানতো না যে তারা মারা যাওয়ার পরও বারবার জ্যান্ত হয়ে আক্রমণ করছিল। লিন ধারণা করে কোনো প্রাচীন সভ্যতার জাদুকীয় বস্তু দিয়ে এদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। তোয়া আর দেরি না করে আকাশ থেকে অসংখ্য বর্ষা নামিয়ে এক নিমিষে সব দানব সৈন্যদের মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর তোয়াকে জমিদার ইয়েসুর কাছে নিয়ে যাওয়া হয়। ইয়েসু ভয় পাচ্ছিলেন যে এই তাকেদা বাহিনী আবার আক্রমণ করবে। শোনা যাচ্ছে যে সৈন্যদের আসল নেতা শিনগেন মারা গেছে এবং কানসুকে নামক এক জাদুকর অমর সৈন্যদের বাহিনী নিয়ে যুদ্ধ চালাচ্ছে। লিন ধারণা করে কানসুকে নিশ্চয় কোনো জম্বি জাদু বা আর্টিফ্যাক্ট ব্যবহার করছে। তাকে ধরার জন্য তারা যখন পরিকল্পনা করছিল, তখন সুবাকি নামের মেয়ে সেখানে আসে। সে জানায় যে সেই জাদুকরটি আসলে প্রতিবেশী রাজ্যের শাসক তাকেদা পরিবারের ক্ষমতা দখল করেছে এবং প্রধান সেনাপতিদের বন্দী বানিয়েছে। এই শুনে তোয়া শত্রুর ঘাঁটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ধরা পড়ে যাওয়ার ভয়ে লিন জাদু দিয়ে তাকে অদৃশ্য করে দিবে বলে জানায়। যাওয়ার আগে তোয়া ইয়াকে বাড়িতে রেখে আসে যাতে সে তার মাকে জানাতে পারে যে তার বাবা ভাই সুস্থ আছে। এদিকে সুবাকি যখন তার স্মৃতি দিয়ে শত্রুর ঘাটির কথা ভাবছিল, তখন তোয়া আবার তার মন পড়ার জাদু ব্যবহার করে। সেখানে
পৌঁছানোর পর তোয়া পোর্টাল দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেটি কাজ করছিল না, কারণ সেখানে একটি শক্তিশালী জাদুকরী ব্যারিয়ার ছিল। সুবাকে সেটি ভেঙে ফেলতে চাইলেও লিন বাধা দেয়, কারণ এতে শত্রুরা টের পেয়ে যাবে। তাই তারা চুপিসারে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকে তোয়া প্রথমে বন্দী সেনাপতিদের উদ্ধার করে, এরপর সে জাদুকরী ব্যারিয়ারটি ধ্বংস করে দেয়। এরপর তার ফোন ব্যবহার করে তাদের আরেকটি জেনারেল কানসুকের অবস্থা খুঁজে বের করে, যে জাদুকরের সঙ্গে আছে। এরপর হাজার হাজার বর্ষা ছুড়ে তোয়া বাকি দানব সৈন্যদের খতম করে দেয়। অবশেষে মাস্টার মায়ন কানসুকের সামনে আসে। সে জাদুকরী পোশাক পরিয়ে স্বয়ং এর রাজ্যের সেনাপতি শিনগেনকে দিয়ে নিজের লোকের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছিল, কিন্তু তোয়া কোনো দ্বিধা না করে শিনগেনের মুখোশটি ভেঙে তাকে থামিয়ে দেয়। বিপদে পড়ে কানসুকি তার বাম চোখ থেকে একটি উজ্জ্বল মণি দেখায়। সে দম্ভ করে বলে যে অমর মণি যতক্ষণ তার কাছে আছে কেউ তাকে মারতে পারবে না। কানসুকে তার জাদুকরী পাথর নিয়ে বড়াই করছিল, কিন্তু তোয়া দ্রুত সেটিকে বের করে ধ্বংস করে দেয়। পাথরটি ভাঙার সাথে সাথে জাদুকর কানসুকে ধুলোয় মিশে যায়। পরের দিন ইয়ার বাবা জানালেন যে নিরুয়া জায়গাটি সমুদ্রের নিচে লুকিয়ে আছে। সেখানে যাওয়ার জন্য তোয়া আবার তার মন পড়া জাদু ব্যবহার করে স্মৃতি দেখে নেয়। এরপর তারা সবাই মিলে সমুদ্রের তীরে পৌঁছায়। সামনে বিশাল নীল সমুদ্র দেখে তোয়া বুঝতে পারে যে নিচে যাওয়া খুব কঠিন হবে। তাই তদন্তের আগে তারা সবাই মিলে একটি উপভোগ করার সিদ্ধান্ত নেয়। মেয়েরা সাঁতার কাটার পোশাক পরার জন্য বয়ান ধরে, তাই তোয়া লিনের অনুমতি চায়। লিন বলে তদন্তে সাহায্য করলে আমার কোনো সমস্যা নেই। তোয়া তখন রাজা এবং অন্যান্য অতিথিদেরও সমুদ্রে আমন্ত্রণ জানায়। সবাই যখন সুন্দর সব পোশাক পরে আসে, তখন তোয়া তাদের দেখে অবাক হয়ে যায়। শু এবং জেনার তাদের সুন্দর পোশাক পরে তোয়াকে দেখায়। জেনার প্রথমবার সমুদ্র দেখে খুব খুশি হয়ে কিছু বালু স্মরণ হিসেবে রাখতে চায়, তাই তোয়া ক্যামেরা দিয়ে তাদের সুন্দর মুহূর্তের ছবি তোলে। হঠাৎ সিসিল এসে তোয়াকে চমকে দেয়। ল্যাপিড তখন সবার জন্য পানীয় পরিবেশন করছিল। অন্যদিকে বয়স্ক মানুষেরা সমুদ্রের পানিতে রেস দিচ্ছিল, যা দেখে তোয়া অবাক হয় যে তারা এত বয়সেও কতটা চটপটে। একটু বিশ্রাম নিয়ে তোয়া সমুদ্রের নিচে যাওয়ার প্রস্তুতি নেয়। ইউমিনা তাকে খেলতে ডাকলেও তোয়া জানায় যে তাকে এখন পানির নিচে একটি জায়গায় যেতে হবে। লিন তোয়াকে মনে করিয়ে দেয় যে সে যেন তার ফোনটি ওয়াটারপ্রুফ জাদুর মাধ্যমে সুরক্ষিত রাখে। এরপর তোয়া একাই পানির নিচে যায়, কিন্তু পানির অনেক গভীরে যাওয়ার পর তোয়ার দম বন্ধ হয়ে আসছিল, তাই সে দ্রুত ফিরে আসে। সে ভাবে যদি পানির নিচে শ্বাস নেওয়ার কোনো জাদু থাকতো। শার্লেটকে জিজ্ঞেস করা হলেও সে সঠিক জাদু মনে করতে পারে না। তখন কোহাকু জানায় যে পানির উপরে নিয়ন্ত্রণ আছে একমাত্র ব্ল্যাক এম্পায়ারের। লিন একটি জাদুকরী বৃত্ত তৈরি করে এবং কোহাকু তার শক্তি তোয়ার শক্তির সাথে মিশিয়ে ব্ল্যাক এম্পায়ারকে ডাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর সমুদ্র থেকে একটি বিশাল সাপ এবং কচ্ছপের রূপ নিয়ে ব্ল্যাক এম্পায়ার হাজির হয়। তারা কোহাকুকে নিয়ে মজা করতে লাগে যে একজন জাদুকরী পশু হয়েও সে কিভাবে একজন সাধারণ মানুষের গোলাম হলো। ব্ল্যাক এম্পায়ার তোয়াকে একটি পরীক্ষা দেয়। তারা বলে যদি তোয়া তাকে হারাতে পারে তবেই তারা তার সঙ্গে চুক্তিবদ্ধ হবে। লিন তোয়াকে সাবধান করে যেন সে তাদের পায়ের নিচে চাপা না পড়ে। ব্ল্যাক এম্পায়ার আক্রমণ করতে উদ্যত হলে তোয়া তার স্লিপের জাদু ব্যবহার করে, যার ফলে বিশাল সে দানবটি মাটিতে লুটিয়ে পড়ে। ব্ল্যাক এম্পায়ারকে কাবু করতে তোয়া একটি বুদ্ধিদীপ্ত চাল চালে। সে এমন একটি জাদুচক্র সক্রিয় করে যা বারবার স্লিপ জাদুকে সক্রিয় করতে থাকে, ফলে সেটি বারবার স্লিপ করে পড়তেই থাকে। অবশেষে অনেক চেষ্টার পর ব্ল্যাক এম্পায়ার হার মানে এবং তোয়াকে নিজের মাস্টার হিসেবে স্বীকার করে। তোয়া সাপটির নাম রাখে কোকুই এবং কচ্ছপটির নাম দেয় সাঙ্গো। মানুষের নজর এড়াতে তারা নিজেদের আকার ছোট করে ফেলে। তোয়া তাদের কাছ থেকে শুধু একটি অনুরোধ করে, যেন সে সমুদ্রের নিচে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। তারা জানায় যে এটা তাদের কাছে খুব সহজ। তবে সমুদ্রের নিচে যাওয়ার আগে তোয়া ভাবে আরো কিছুক্ষণ বিচের আনন্দ নেওয়া যাক। সে তার স্ত্রীদের কাছে যেতেই তারা তাকে জেরা শুরু করে। তারা জানতে চায় যে সে এতক্ষণ লিনের সঙ্গে কি করছিল। তোয়া সত্যি কথাই বলে, কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। পরিস্থিতি সামাল দিতে ইউমিনো প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে কার সুইমস্যুট সবচেয়ে ভালো। তোয়া পাশে দুজনকে খেলতে দেখে সে সুইয়ের নাম নেয়। এটা শুনে সবাই অবাক হয়ে ভাবে তোয়া কি ছোট বাচ্চাদের পছন্দ করে। তোয়া যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল, ঠিক তখনই তার ফোনটি হাত থেকে পড়ে যায়। স্ক্রিনে শু এবং জেনারের ছবি ভেসে ওঠায় তোয়া আরো বেশি বিপদে পড়ে যায়। অবশেষে ইউমিনা উদারতা দেখিয়ে তোয়াকে মাফ করে দেয় এবং সবাই মিলে ঢেউয়ের সাথে খেলায় মেতে ওঠে। সন্ধ্যা নামতে তোয়া তার আসল কাজের জন্য রওনা দেয়। ব্ল্যাক এম্পায়ারের জাদুর জন্য তোয়া সমুদ্রের গভীরে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে এবং শ্বাস নিতে পারছিল। সেই জায়গার একেবারে গভীরে পৌঁছে সে একটি বিশাল পাথরের টেবিল দেখতে পায়। তোয়া তার ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ায় এবং নিজের ভেতরের শক্তি সেই পাথরে প্রয়োগ করে। পাথরের টেবিলে শক্তি দেওয়ার পর তোয়া অন্য এক জগতে পৌঁছে যায়। সেখানে তার সাথে এক রহস্যময় নারীর দেখা হয়। সে নিজের পরিচয় দেয় ফ্রান্সেসকা নামে এবং জানায় যে সে আকাশের উপরে ভাসমান এক ব্যাবিলন বাগান নিয়ন্ত্রণ করে। তোয়া তার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যায়, কারণ ফ্রান্সেসকার নিম্নভাগে কোনো পোশাক ছিল না। ফ্রান্সেসকাকে এইভাবে ঘোরাঘুরি করতে দেখে তোয়া খুব অস্বস্তিতে পড়ে যায়, তাই তাকে দ্রুত কিছু পরে নেওয়ার অনুরোধ করে। কিন্তু তোয়ার সাথে কিছু
কিছুক্ষণ দুষ্ট কথা বলে ফ্রান্সেসকা পোশাক বের করে, কিন্তু তোয়া ভয়ে এবং লজ্জায় মুখ ফিরিয়ে রাখায় ফ্রান্সেসকা বারবার তাকে প্রফুল্ল করার চেষ্টা করছিল, কিন্তু তোয়ার মানসিক শক্তি ছিল প্রবল। সে কোনোভাবে ফ্রান্সেসকার ফাঁদে পা দেয় না। পোশাক পরা শেষ হলে ফ্রান্সেসকা তোয়াকে সে মেঘের উপরে তৈরি সুন্দর বাগানটি ঘুরিয়ে দেখাতে লাগে। সে জানায় এই বাগানটি প্রফেসর জেজিনার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে। ফ্রান্সেসকা গত 5000 বছর ধরে এই বাগানের দেখাশোনা করছে। সে পুরোপুরি মানুষ নয়, আবার পুরোপুরি যন্ত্রও নয়। সে এমন একজন যার কিছু জৈবিক অংশ জাদুর মাধ্যমে তৈরি করা হয়েছে। ফ্রান্সেসকা মজা করে তোয়াকে বলে যে সে মা হতে না পারলেও সঙ্গিনী হিসেবে সব আনন্দ দিতে সক্ষম। সে তোয়াকে আবার প্রফুল্ল করার চেষ্টা করতে তোয়া বুদ্ধি করে প্রসঙ্গ বদলে ফেলে। 5000 বছর ধরে এই বাগানটি এইভাবেই টিকে আছে দেখে তোয়া অবাক হয়ে যায়। চেষ্টা বুঝিয়ে বলে যে জরুরি অবস্থার কথা ভেবেই সবকিছু জাদু দিয়ে শক্তিশালী করা হয়েছে। এমনকি বাগানের দেখাশোনার কাজও স্বয়ংক্রিয়ভাবে হয়, কিন্তু যখন কোনো অতিথি এখানে আসে তখনই সেটাকে জরুরি অবস্থা হিসেবে দেখা হয়। তখন চেষ্টা তৎক্ষণাৎ তোয়াকে যোগ্য সঙ্গী হিসেবে মেনে নেয়, যার ফলে এখন থেকে সব বাগানের নিয়ন্ত্রণ তোয়ার হাতে চলে আসে। এবং এর পাশাপাশি তোয়া উপহার হিসেবে সে রবট মেয়ে চেষ্টাকেও পেয়ে যায়। চেষ্টা জানায় যে শুধুমাত্র সেই ব্যক্তির পক্ষেই জাদুকরী বৃত্তটি চালু করা সম্ভব যার কাছে প্রফেসরের মতো সব ক্ষমতা আছে। যখন তোয়া চেষ্টাকে আরো কিছু পোশাক পরতে বলেছিল তখন ইসেকা এই টেস্টে পাশ হয়ে গিয়েছিল। তবে তোয়া যদি নিজের ইচ্ছের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ভোগ করার চেষ্টা করত তবে চেষ্টা তখনই তাকে নিচে ছুঁড়ে ফেলে দিত। প্রফেসরের মতে এই পরীক্ষার মাধ্যমেই বাগানের জন্য একজন সঠিক এবং ভালো মানুষ খুঁজে পাওয়া সম্ভব। তাই এখন থেকে সে পুরোপুরি তোয়ার অধীনেই থাকবে। ওইদিকে তোয়া তরুণী স্ত্রীদের দলটি তীরে বসে তার ফেরার অপেক্ষায় ছিল। হঠাৎ তোয়া একটি পোর্টাল খুলে দেয়। এরপর তোয়া সবাইকে মেঘের উপরে সে বাগানে নিয়ে আসে এবং সবাই এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই লিনের নজর পড়ে সে অচেনা মেয়েটির চেষ্টার দিকে। সে ভাবে তোয়াকে আবার নতুন কোনো প্রেমিকা জুটিয়ে নিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা জানায় যে তোয়াই হলো তার স্বামী এবং এই বাগানের নতুন মালিক। সে আরো বাড়িয়ে বলে যে তোয়া এবং তার মধ্যে আর কোনো কিছুই গোপন নেই। এই খবর শুনে লিন্স তোয়াকে হাঁটু গেড়ে বসে তার সেই মেয়েটির সঙ্গে সমস্ত কিছু কর্মকাণ্ডের কৈফিয়ত দিতে বলে। হঠাৎ লিন বলে যে কোনো কারণ ছাড়া তোয়াকে এইভাবে বকাঝকা করা ঠিক নয়। পরিস্থিতি জটিল হতে দেখে ইউমিনা সবাইকে নিয়ে একটু হাঁটতে বের হয়, যাতে তোয়া এবং লিন বাগান নিয়ে একা কথা বলতে পারে। যাওয়ার পথে অন্য মেয়েরা চিন্তিত ছিল যে তোয়া যদি চেষ্টার প্রেমে পড়ে যায় তবে কি হবে। হঠাৎ ইউমিনা পুরোনো দিনের কথা তুলে যখন তারা নিজের কাজ ভাগাভাগি করত সেদিন সে সবাইকে জিজ্ঞেস করেছিল যে তারা সবাই তোয়াকে পছন্দ করে কিনা। লজ্জায় সবার মুখ লাল হয়ে গেলেও কেউ তা স্বীকার করতে চাচ্ছিল না, কিন্তু তাদের মনের অবস্থা ইউমিনা চোখ এড়ায়নি। সে বলে অ্যালিস সেই সময় তোয়ার সে দেওয়া পোশাকটি দেখে খুব খুশি হয়েছিল এবং লিন সরাসরি তোয়ার আশেপাশে ঘুরে বেড়ায়। কথাগুলো যে সত্যি তা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল। সে আরো বলে যখন ইয়া আঘাত পায় সে তোয়ার কাছে যায়, যদিও লিন্স নিজে সে ক্ষত সারিয়ে দিতে পারে। এই মুহূর্তে কেউ আর কোনো অজুহাত দিতে পারে না। তখন ইউমিনা নিজের মতামত পরিষ্কার করে জানায়। সে বলে আমরা সবাই এই পরিবারে বোনের মতো, তাই নিজেদের মধ্যে ঝগড়া করা ঠিক হবে না, বরং সবাইকে নিজের অনুভূতি বুঝে নিতে হবে। সেখানে উপস্থিত প্রতিটি মেয়ের মনে তোয়ার জন্য ভালোবাসা ছিল। প্রত্যেকে কল্পনা করছিল যে তারা তোয়ারই হতে চায়। দৃশ্য আবার বাগানে ফিরে আসে। লিন সেখানে প্রাচীন জাদুর চেয়েও দারুণ কিছু খুঁজে পেয়েছিল। সেটি ছিল এক বিশেষ জাদুকরী শৃঙ্খল, যার কারণে এই বাগানটি 5000 বছর ধরেও একটুও শুকিয়ে যায়নি। এছাড়াও এই আকাশের বাইরে চেষ্টার অন্য বোনেরাও অন্য এলাকা নিয়ন্ত্রণ করে। ঠিক সেই সময় ইউমিনার দল সেইখানে ফিরে আসে। ইউমিনা চিন্তিত ছিল যে সাধারণ মানুষ যদি আকাশে ভাসমান বাগান দেখে ফেলে তবে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, কিন্তু চেষ্টা জানায় যে চিন্তার কোনো কারণ নেই। ব্যাবিলন একটি জাদুকরী দেওয়াল দিয়ে ঘেরা, যার ফলে বাইরের কেউ এটি দেখতে পাবে না। ব্যাবিলনের প্রতিটি এলাকা এক একটি টুকরোর মতো, যা মিলে একটি পূর্ণাঙ্গ শহর তৈরি করে। বর্তমানে চেষ্টার সঙ্গে তার অন্য বোনেদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই বাকি টুকরোগুলো কোথায় আছে তা কেউ জানে না। এমনকি তোয়া তার আইফোন দিয়েও সেগুলোর অবস্থান খুঁজে পাচ্ছিল না। এখন বাকি অংশগুলো খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো প্রতিটি জাদুকরী বৃত্তকে একে একে খুঁজে বের করা। এরপর চেষ্টা জেদ ধরে যে সে তোয়ার সঙ্গে যাবে, কিন্তু প্রশ্ন হলো সে চলে গেলে এই বাগানের দেখাশোনা কে করবে। চেষ্টা জানায় যে এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ তার কাছে টেলিপোর্টেশনের ক্ষমতা আছে। কোনো সমস্যা হলে সে মুহূর্তে বাগানে ফিরে আসতে পারবে। তাছাড়াও বাগানের সব কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়, তাই তোয়ার চিন্তার কোনো কারণ নেই। তাই তোয়ার কাছে আপাতত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর চেষ্টা চায় যে তোয়া যেন এই বাগানের মালিক হিসেবে নিজের নাম নথিভুক্ত করার জন্য কাজ শেষ করে। তোয়া ভাবছিল যে এটি কিভাবে করবে, তখনই চেষ্টা হঠাৎ তাকে গভীরভাবে কিস দেয়। এই দৃশ্য দেখে তোয়ার বাকি স্ত্রীরাও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আসলে কিসটি ছিল চেষ্টার কাছে তোয়ার জিনের গঠন মনে রাখার সবচেয়ে দ্রুত উপায়।
এই কাণ্ড দেখে লিন্স আর নিজেকে সামলাতে পারে না। সে তোয়াকে নিজের ভালোবাসার কথা জানায় এবং তাকে কিস করে। সেদিন রাতে তোয়া চেষ্টাকে তার বাড়ির কাজের মেয়ে হিসেবে নিয়ে আসে। এখন থেকে চেষ্টাকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয় লায়ামকে। প্রশিক্ষণের কথা বলা হলেও চেষ্টা ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না সবকিছুতেই আগে থেকে দক্ষ ছিল। তার শুধু একটু পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন ছিল। সব কাজ শেষ করে তোয়া নিজের রুমে বিশ্রাম নিতে যায়। বিছানায় শুয়ে সে বারবার লিন্সের কিসের কথাই ভাবছিল, যা তাকে খুব বিব্রত করে তোলে। ঠিক সেই সময় ইউমিনা তার সঙ্গে দেখা করতে আসে। বাকি দুইজন তোয়ার প্রথম কিস এইভাবে ভোগ করে নেওয়ায় সে খুব রেগেছিল, কিন্তু এই রাজকুমারী নিজে এখনো কিস পায়নি, অথচ অন্যরা তা পেয়ে গেছে। এটা সে কোনো মতে মানতে পারছিল না। সে তোয়াকে সাবধান করে দেয় যাতে সে অন্য মেয়েদের প্রলোভনে পা না দেয়। তবে সে একটি শর্ত দেয়, তোয়া যদি তাকে কিস করে তবেই সে তাকে ক্ষমা করবে। রাজকুমারীর জেদ দেখে তোয়া শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হয়। তোয়ার কাছ থেকে কিস পাওয়ার পর রাজকুমারী ইউমিনা অত্যন্ত খুশি। সে সঙ্গে সঙ্গে তোয়াকে জিজ্ঞেস করে যে লিন্সের ব্যাপারে তার অনুভূতি আসলে কি। তোয়া নিজেও তখন পর্যন্ত নিজের মনের অবস্থা পরিষ্কারভাবে বুঝতে পারছিল না। সে শুধু এইটুকুই বলতে পারে যে সে লিন্সকেও পছন্দ করে এবং তাকে অনেক সম্মান করে। ঠিক তখনই ইউমিনা লিন্সকে সামনে আসার জন্য ডাকে। আসলে লিন্স জাদুর মাধ্যমে অদৃশ্য হয়ে রুমে লুকিয়েছিল, যাতে কেউ তাকে টের না পায়। গত কয়েকদিন ধরে লিন্স নিজেকে ঘরের কোণে বন্দি করে রেখেছিল, কারণ তোয়া তার ভালোবাসার প্রস্তাবে কোনো উত্তর দেয়নি। আর এই দুঃখে সে অনেক কেঁদেছে। তবে তোয়ার মুখে তাকে পছন্দ করার কথা শুনে লিন্স খুব স্বস্তি পায়। হঠাৎ ইউমিনা তাদের দুইজনের বিয়ের প্রসঙ্গ তোলে। এই পৃথিবীতে একজন পুরুষের 2 বা 3টি স্ত্রী থাকা খুব সাধারণ বিষয়। তাই সে তোয়াকে পরামর্শ দেয় দেরি না করে দুইজনকে গ্রহণ করে নিতে। তোয়া দেখে এই কিউট মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই সে রাজি হয়ে যায়। তাই রুমে যাওয়ার আগে তোয়াকে তাদের দুইজনকে বিদায় কিস দিতে হয়। পরদিন খুব সকালে তোয়াকে যুদ্ধের ময়দানে টেনে নিয়ে যাওয়া হয়। তারা জানতে পেরেছে যে তোয়া লিন্সকে বিয়ে করতে যাচ্ছে, তাই অ্যালিস আর ইয়া তাকে জবাবদিহি করার জন্য যুদ্ধের মাঠে নিয়ে এসেছে। সে জানায় যে তোয়া যদি তাদের সাথে লড়াই জিতে যায় তবে তার এই বিয়ে নিয়ে আর কোনো কথাই বলবে না, কিন্তু যদি সে হেরে যায় তবে তাদের একটি আবদার তাকে মেনে নিতে হবে। তবে শর্ত দেওয়া হয় যে তোয়া কোনো বিশেষ জাদু ব্যবহার করতে পারবে না, বিনিময়ে তারাও তাদের শক্তি বাড়ানোর জাদুও ব্যবহার করবে না। এরপর তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। লড়াইটি ছিল প্রচন্ড উত্তেজনার। দুইজন বানাম একজন হওয়া সত্ত্বেও তোয়া নিজের বিশেষ শক্তির জোরে সুবিধাজনক অবস্থায় ছিল। মনে হচ্ছিল তোয়া জিতে যাবে, কিন্তু তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয়। ইয়া তোয়ার অতিরিক্ত গুলির ব্যাগটি নষ্ট করে দেয়, যার ফলে তোয়ার কাছে আর অন্য কোনো গুলি থাকে না। সুযোগ বুঝে অ্যালিস তাকে একটি ঘুষি মারে আর তোয়া জ্ঞান হারিয়ে পড়ে যায়। লড়াই শেষ হওয়ার পর অ্যালিস আর ইয়া তাদের মনের কথা তোয়াকে জানায়। তারাও তোয়ার কাছে ইউমিনা আর অ্যালিসের মতো জায়গা চায়। হঠাৎ সেইখানে ইউমিনা হাজির হয় আর বলে যে এইসব পরিকল্পনা সে অনেক আগে থেকেই করে রেখেছিল, কারণ এই উপায় ছাড়া তোয়া কখনোই তাদের ভালোবাসা বুঝতে পারত না। সবাই মিলে চাপ দেওয়ায় তোয়া তাদের কাছ থেকে কিছুটা সময় চায়। পরদিন মন হালকা করার জন্য তোয়া ব্যাবিলন বাগানে যায়। সে ভাবছিল সে একজন ভালো স্বামী হতে পারবে কিনা। ঠিক তখনই চেস্কার মনে পড়ে যে প্রফেসর রেজিনা ব্যাবিলন তোয়ার জন্য একটি বার্তা পাঠিয়েছে। সে নিজের শরীর থেকে একটি ইউএসবি পোর্ট বের করে তোয়াকে দেয়। তোয়া সে তারটি তার স্মার্টফোনে লাগায়। হঠাৎ প্রফেসর ব্যাবিলনকে সেইখানে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে সে তোয়ার সঙ্গে মজা করতে শুরু করে। তার এই ফালতু মজা দেখে তোয়া যখন ফোন বন্ধ করতে চায় তখন সে সিরিয়াস হয়। প্রফেসর বাস্তবে কখনোই তোয়ার সঙ্গে দেখা করেনি, কিন্তু তার কাছে ভবিষ্যৎ দেখা যন্ত্র আছে বলে সে তোয়ার নাম জানে। এই ক্ষমতার মাধ্যমে সে তোয়ার যাত্রা এবং তার সুন্দরী স্ত্রীদের উপরে নজর রাখতে পারত। কিন্তু সে আরো বলে ফ্রেস নামে সে দানবটি হঠাৎ আসার কারণে সে মাঝখানে কিছু সময়ের জন্য ভবিষ্যৎ দেখতে পায়নি। এটা এমন কিছু ছিল যা সে আগে থেকে অনুমান করতে পারেনি। তারা চেষ্টা করেও ধ্বংস থামাতে পারেনি। সেইভাবেই চলতে থাকলে পুরো পৃথিবী শেষ হয়ে যেত। কিন্তু ভাগ্য ভালো যে একদিন হঠাৎ করে ফ্রেস দানবটি পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল। ফলে প্রফেসর আবারও ভবিষ্যৎ দেখতে শুরু করেছিল এবং তোয়ার উপরেও নজর রাখছিল। এই শুনে তোয়া ভবিষ্যতের ব্যাপারে জানতে চায়, কিন্তু প্রফেসর রাজি হয় না, কারণ আগে থেকে সব জেনে গেলেই জীবনের আনন্দ হারিয়ে যায়। এই কথা শুনে তোয়া সোজা গডের কাছে চলে যায়। গড বুদ্ধি করে সাহায্যের জন্য লাভ গডেশকে ডাকলেন। সাথে সাথে গোলাপি চুলের এক সুন্দরী মেয়ে সেখানে হাজির হয়। সে গডেশ হলেও মানুষের মনের উপরে জোর করতে পারে না। গডেশ শুধু মানুষের মনের আবেগ পরিষ্কার করতে পারে, অথবা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে সবাই সত্যটা বলতে পারে। সে তোয়াকে পরামর্শ দেয় পূর্বের পৃথিবীর ধারণা ছেড়ে দিতে। যদি তুমি 4 জনকে পছন্দ করো এবং তাদের খুশি রাখতে পারো তবে দ্বিধা না করে সবাইকে বিয়ে করে নাও। লাভ গডেশের কথায় সাহস পেয়ে তোয়া নিজের উত্তর খুঁজে পায়। বাড়ি ফিরে তোয়া সবাইকে জানায় যে সে এখন বিয়ে করবে না। এই কথা শুনে মেয়েরা রেগে আগুন হয়ে যায়, কিন্তু তোয়া বুঝিয়ে বলে যে সে শুধু এখনই বিয়ে করতে চাইছে না,
কারণ অন্যদের জীবনের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর সে এখনো হয়নি। এই কথা শুনে সবাই শান্ত হয়। এরপর ঠিক হয় যে তোয়া সবাইকে একটি করে কিস দেবে, যা হবে তাদের বিয়ের অঙ্গীকার। তোয়া যখন অ্যালিসের হাত ধরে তাকে কিস করতে যায়, তখনই অ্যালিস তাকে এমন এক মারে যে সে উল্টে পড়ে যায়। বাইরে থেকে লিন এই কাণ্ড দেখে খুব মজা পাচ্ছিল। তখনই চেস্কা জানায় যে তার প্রফেসর বলেছে যে ভবিষ্যতে তোয়ার 9 জন স্ত্রী হবে। এরপর আমরা 9 জন মেয়েকে দেখতে পাই। এই অ্যানিমে সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সফর এখনো ঠিকমতো শুরু হয়নি। জাদুকরী সব ক্ষমতা আর নিত্য নতুন রহস্য নিয়ে সামনে কি অপেক্ষা করছে তা দেখার মতো হবে। আমাদের এই হিরো কি পারবে সব বাধা পেরিয়ে তার এই নতুন জীবনকে আরো রঙিন করে তুলতে? এইসব আমরা পরের সিজনে জানতে পারবো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না। তো এর সিজন 2 খুব শীঘ্রই দিয়ে দেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পিস আউট।